রাহেলা বেগমের রুমে সে রাফান শেখ কখন থেকে অপেক্ষা করছেন। রাহেলা বেগম রাতের সব কাজ গুছিয়ে নিজের ঘরে ঢুকতে দেখেও চিন্তিত ভঙ্গিতে রাফান দাঁড়িয়ে আঁচের হাত মুছতে মুছতে জিজ্ঞেস করলেন, বাবা কিছু বলবি? রাফান এসে রাহেলা বেগমের কাছে এসে বলল, খালামণি, তোমার কাছে আমার একটা জিনিস চাইবো, দিবে? রাহেলা বেগম ভিতরটা ভীষণ মসলাতে লাগলো। এই ছেলেটা কোনোদিনও আবদার করেনি। রাফান তার খালামণির হাত ধরে বলতে লাগলো, খালামণি, রুহিকে আমার চাই। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় রাহেলা বেগম। হাত দুটো ছাড়াতে চাইলেও পারে না। রাফসান আরো শক্ত করে আঁকড়ে ধরে বলে, খালামণি প্লিজ বোঝার চেষ্টা করো। রুহি ছোটবেলা থেকে আমার সাথে বড় হয়েছে। আমি যতটুকু ওকে বুঝি আর কেউ ওকে এভাবে বুঝতে পারবে না। আমি খুব খুব সুখে রাখবো। শুধু তুমি হ্যাঁ বলো, আমি ওকে নিয়ে দেশের বাড়ি চলে যাব। কেউ জানবে না। তুমি শুধু অনুমতি দাও প্লিজ। রাফান বলে চোখ মুখ শক্ত করে ধমকে উঠলে রাহেলা বেগম হাত ছেড়ে দিয়ে বললেন। রাফান জানালার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহেলা বেগমের বলেই যাচ্ছেন, কিন্তু এইসবের কিছুই রাফানের কানে ঢুকছে না। তার শুধু মনে হচ্ছে এই জীবনটাই বৃথা। না, বাবা মায়ের আদর পেলাম, জীবন থেকে রুহিকে হারালাম, এখন আর খালামিও আমাকে বুঝলো না। কথা শেষ হওয়ার আগেই রাফান রুম ত্যাগ করলো। রাফান বেগম একরাশ হতাশা বুকে নিয়ে বিছানায় বসে পড়ল। দিন যাচ্ছে, রুহিকে তুলে নেওয়ার দিন ততই ঘনিয়ে আসছে। রাহেলা বেগমের হাত পা যেন অচল হয়ে আসছে। এক হাতে সব সামলাচ্ছেন এই সংসারটাকে প্রায় 16 বছর। মেয়েটাকে বিদায় দিয়ে এর দম একা হয়ে যাবে। আর রাফানের কথা ভাবতেই বুকটা চিরে একটা দীর্ঘশ্বাস বেরোয়। রুহি কলেজ থেকে ফিরছিল, মাঝপথে রাফান সাথে দেখা। রিক্সাটি রুহি খেয়াল করলো বাসায় ফেরার পথে রিক্সা বাজাচ্ছে না। কোথায় যাচ্ছি আমরা? আবার জিজ্ঞেস করতেই রাফান স্থির দৃষ্টি নিক্ষেপ করেই বলল, আমার সাথে যদি প্রবলেম আছে? না না, তা আমি বলিনি। মানে এখনো অনেক শপিং বাকি। আগামী কালকেই তো গায়ে হলুদ। আমরা এখন অন্য কোথাও গেলে শপিংয়ে টাইম পাবো না। আম্মুকে বলেছো তুমি যে আমাকে নিতে এসেছো? এবারও রাফান নিশ্চুপ হয়ে রইল। রুহি ব্যাগ থেকে ফোনটা বের করে ডায়াল করার জন্য তৈরি হলো। রাফান সাথে সাথে ফোনটা কেড়ে নিল। ফোনটা সুইচ অফ করে এক মুহূর্তেও সময় নিল না রাফান। এরপর রুহি বেশ ভয় পেল, কিন্তু কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। রিক্সা থেকে থামলো রাফানের বাবার পুরাতন বাড়ির ফ্ল্যাটের সামনে। এখানে কেউ থাকে না। বাবা মায়ের স্মৃতি জড়িয়ে আছে বলে এটা বিক্রি না ভাড়া দেওয়ার চিন্তা করে না রাফান। রুহিকে এক প্রকার টানতে টানতে ভিতরে নিয়ে গেল সে। একটা বড় রুমে এনে রুহিকে দাঁড় করালো। এসব কি ভাইয়া? আমরা এখানে কেন? এখন থেকে এখানেই থাকবি, আর একদম এখান থেকে নড়ার চিন্তা করবি না। করলে ফলাফল ভালো হবে না। রুহি স্তব্ধ হয়ে গেল। তার সবচেয়ে ভরসার জায়গা যেখানে, সেখানেই ভয় কাজ করছে। তুমি এসব কেন করছো? আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝিস না? সত্যিই কিছুই বুঝিস না? এত ন্যাকা কিভাবে সাথিস যে আমি তোকে ছোটবেলা থেকে ভালোবাসি, তুই বুঝিস না? কথাগুলো বলতে বলতেই রুহির দিকে এগোতে লাগলো রাফান। ভয়ের আতঙ্কে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। কি বলছে কি এসব? তুমি আমার সাথে এমন করতে পারো না ভাইয়া। কেন কেন পারিস না? জেদ দেখিয়ে জোর করে তুই যদি আদিকে নিজের করতে পারিস, তাহলে আমি কেন জোর করে তোকে নিজের করতে পারবো না? হ্যাঁ, এটা অন্যায়। আমি এখন আদির ওয়াইফ, আর তুমি তো কখনো বলনি যে তুমি আমাকে ভালোবাসো। তুমি তো বিদেশ চলে গেছো, খোঁজও নাওনি ঠিকঠাক। আমি তোমার বোনের খবর কিভাবে বুঝবো? আর তোমাকে নিয়ে আমি কখনো এমন কল্পনাই করিনি। আগে কি হয়েছে না হয়েছে সব ভুলে যা। আমি এখন তোকে বলছি, আমি তোকে ভালোবাসি, আর তোকে আমার চাই চাই। জীবন থেকে অনেক হারিয়েছি, আর হারাতে চাই না। তুমি তো আমাকে হারিয়ে ফেলেছো ভাইয়া। আজকের পর থেকে কখনোই আশা রাখবে না যে আমি তোমার জীবনে না কাজিন হিসাবে, না ভালো বন্ধু হিসাবে, না ভালোবাসার মানুষ হিসাবে, তা তো নাই, কোনোভাবে থাকবো। রাফান রুহিকে ছেড়ে দিয়ে সজোরে দরজা লাগিয়ে বের হয়ে এলো। এ কি হলো? রাফান এমন আচরণে রুহি কি করবে বা কি করা উচিত ভেবেই পাচ্ছে না। তার জীবনের মোড় কোন দিকে যাচ্ছে? আদি কি তাকে বুঝতে পারবে? আদি কি তাকে খুঁজবে? আর আম্মু? রাফানের বোধহয় সবগুলো মানুষকে কষ্ট দিবে। হয়তো সারা জীবন এই কষ্টে বোঝা বইতে হবে। বিকেল করে সন্ধ্যা নেমে এলো রাত্রির বুকে। ধীরে ধীরে সময়টাও পেরিয়ে যাচ্ছে। রাফান আসার নাম নেই। কাঁদতে কাঁদতে রুহি ঘুমিয়ে পড়ছিল। ঘুম থেকে উঠে দেখলো 8টা বেজে গেছে।
প্রচণ্ড ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়ানো শুরু করছে, কিন্তু আপাতত খাবার কোনো ইচ্ছাই নেই। কষ্ট নাকি মানুষকে মনকে পাথর বানিয়ে দেয়। রাফানের ক্ষেত্রে হয়তো তাই হয়েছে, কিন্তু তার এমন ডিসিশন রহিত রাফানের প্রতি ভয় কাজ করছে। আদিকে হারানোর ভয়, আম্মুকে কখনো না দেখার ভয়। কেন এমন হলো রুহির সাথে? সবাইকে বেশ ভালোই বাসে বলেই সবাইকে কষ্ট দেয়। রাফান তো রুহিকে সবচেয়ে ভালো বোঝে, তাহলে কেন বোঝে না? এমন করলে বরং দূরত্ব তৈরি হচ্ছে। ভালোবাসার জোর করে হয় না। 8:30 বাজতেই রাফান খাবারের প্যাকেট নিয়ে ঢুকলো রুহির রুমে। প্যাকেট টেবিলের উপর রাখতেই রাফান বলল, যাও ফ্রেশ আসো। রুহি শোয়া থেকে বসে রইল, কিন্তু নড়ল না। রাফান একটু ধমকেই বলল, যাও ফ্রেশ হয়ে আসো, খাবার আনছি। আমি খাবো না, আমার খিদে নেই। যেটা বললাম সেটা করো, আর যেন বলতে না হয় আমার। আমি বাসায় যাব, প্লিজ আমাকে বাসায় যেতে দাও। বলতে হাওমাও করে কান্না জড়িয়ে দিল। রাফানের ভীষণ রাগ হচ্ছে। এমন তো হওয়ার কথা ছিল না। ঋতু রাফানের সং পছন্দ করে, কিন্তু এখন উল্টো ভয় পাচ্ছে। কিন্তু ভঙ্গিতে রাফান রুহির কান্নামাখা মুখের দিকে তাকিয়ে আছে। সকাল থেকেই আদির মনে কু ডাকছে, কি এক অজানা ভয় কাজ করছে। আগামী কাল থেকেই গায়ে হলো। মেয়েটির সাথে সেই দিনের পর আর কথা হয়নি। আমার কাছ থেকে ওই বাসা সম্পর্কে খোঁজ নিয়েছে, কিন্তু মন সায় দিচ্ছে না। ভাবতে ভাবতে রুহিকে ফোন দিল। ফোনটা সুইচ অফ পেয়ে একরাশ অভিমান ভেঙে ভর করলো বুকে। তারপর আবার মনে মনে ভাবলো, কি ভাবো, তুমি আসবে না? তোমাকে তো নিয়ে আসবোই। অপেক্ষার আর মাত্র 2 রাত, তারপর দেখি কিভাবে দূরে থাকো। হুড়মুড় করে আদির কাজিনগুলো রুমে ঢুকে গেল। চাঁদার জন্য আদিকে ধরলো। ওদের কত কাজ। এর মাঝে আদিকে এক কাজিন বড় আপু সবাইকে বের করে দিবে। আদির সাথে একা কথা বলতে চাইলো। আজ তোমার শাশুড়ি আম্মুকে দেখে যেতে পারো, এখনই চলো। আদিও তখন বুঝেইনি ওই বাসায় কি ঘটছে। আপু আর আসমা বেগমকে সাথে নিয়ে আদি রাত 10টায় রুহি বাসায় গেল। বাসায় তখনও তেমন কোনো মেহমান আসেনি। কাছের অল্প সংখ্যক আত্মীয় ছাড়া রুহির আম্মু মাথায় পানি ঢালা হচ্ছে 30 মিনিট যাবৎ। মহিলাটি শুধু বিলাপ বকে যাচ্ছে, আর স্পষ্ট করে কিছুই বলতে পারছে না। আদি ভাবলো হয়তো শেষ মুহূর্তে রুহিকে বেঁকে বসছে বিয়ের প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য। রায়লা বেগম মাথায় হাত রেখে আদি বলল, আম্মু রুহি কোথায়? আমি ওর সাথে কথা বলে দেখি। খপ করেই হাত জোর করে রাহেলা বেগম হামা করে কান্না জুড়ে দিল। আদির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ও রুহির ব্যাপারে আরো শর্ত হক পজিশন ছিল। মেয়েটি কি ইচ্ছে করেই রাপটি মেরে বসে আছে কোথাও? এমন যদি হয় তাহলে রুহিকে ভয়ানক শাস্তি পেতে হবে। কোনোভাবেই রুহিকে হারাতে চায় না আদি। আপনি শান্ত হন, আগের বান্ধবীদের কাছে খোঁজ নিয়ে দেখি, তারপর ভাবা যাবে কি করা হবে। আপনি শান্ত হন প্লিজ। অন্যকে যত শান্ত করুক না কেন, নিজের বুকে যে ঝড় বইছে সেটাকে কিভাবে শান্ত করবে আদি? এই মুহূর্তে মাথা কাজ করছে না একদমই। তারপর ও যত সম্ভব শান্ত রাখার চেষ্টা করতে লাগলো আদি। এই মুহূর্তে রুহি কোথায় আছে? ও ঠিক আছে তো? অজানা ভয় ডেকে বসে আছে মনে। হাজারো চিন্তার মাঝে আল্লাহর কাছে তো রুহিকে চাইলো আদি। জোর করেও রুহিকে কিছু খাওয়ানো যায়নি। রাফান রীতিমতো রাগে ফুসছে। এতটা জেদি কেন মেয়েটা? তার সাথে থাকতে কি প্রবলেম? আগে তো রুহি ঠিকই রাফানের সাথে সময় কাটাতে পারতো, এখন কেন এমন করছে? প্রচন্ড ক্ষুদানে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো রুহি। রাফান ইজি চেয়ারে সে কখন থেকেই দোল খাচ্ছে আর মনে মনে রুহির দিকে তাকিয়ে আছে। এই একটা মুখ দেখলে হৃদয় কেঁপে ওঠে, যেন কেমন যেন সুখ সুখ অনুভূতি হয়। মনে হয় এই অবুঝ মেয়েটাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া যায় অনায়াসে। রাত বাড়ার সাথে সাথেই রুহির গায়ের কাঁপন দিয়ে জ্বর আসলো। জ্বরের প্রকোপে ঘুম ভেঙে গেছে, খুব বমি বমি পাচ্ছে। বিছানা থেকে উঠে বাথরুমের দিকে পা বাড়াতেই মাথা ঘুরে লুটিয়ে পড়লো। শব্দ পেয়ে রাফান ঘুম ভেঙে গেল। দেখতেই পেল রুহির গোংলানির মতো আওয়াজ করছে। ও মাই গড বলেই রাফান রুহির মাথা চেপে ধরল। পড়ে যাওয়ার সময় খাটের কোনায় লেগে রুহির মাথায় আঘাত পায়। মুহূর্তে রক্ত ভেসে যায় রাফানের হাত। এখন আর লুকোচুরি করার সময় নেই। খালামণিকে অবশ্যই খবর দিতে হবে। রুহিকে হাসপাতালে নিতে হবে। সমস্ত জায়গায় খোঁজ নেওয়ার শেষে রুহির খোঁজ পাওয়া যায়নি। অস্থির হয়ে আদি রুমে পায়চারি করছে আর মাথায় চুল উল্টাচ্ছে। রুহির মায়ের বিলাপের এই মুহূর্তে ভীষণ অসহ্য লাগছে। মাথা ঠান্ডা করার বাবার সুযোগ পাচ্ছে না আদি। হঠাৎই রাফানের কথা মনে হলেই রায়লা বেগমকে জিজ্ঞেস করলো, আম্মু রাফান কোথায়? আসলেই তো রাফান কোথায়? নিজের মেয়ের এতই চিন্তায় এতটাই ডুবে আছে যে রাফান কোথায় সেটা খেয়ালই নেই। আসলে আমি এতটাই চিন্তিত ছিলাম, ও যে বাসায় নেই আমার খেয়ালই ছিল না। এখনই ফোন দিন আর জিজ্ঞেস করেন যে সে কোথায়।
ফোনটা হাতে নিয়ে ডায়াল করতে রাফান রিসিভ করলো। খালামণি, আমি রুহিকে নিয়ে হসপিটালে আসছি। এই কথাগুলো শুনে রাহেলা বেগম কলেজে পানি আসলো। মুহূর্তেই আবার ভয় গ্রাস করলো। হাসপাতালে কেন, কি হয়েছে? আর কিছু বলার সুযোগ হয়নি, লাইনটা কেটে গেল। রাফান SMS জানিয়ে দেয় কোন হাসপাতালে আছে। আদিদের পৌঁছতে সময় লাগে না। আদির মায়ের কাছে পুরো ব্যাপারটাই ভালো ঠেকছে না, কিন্তু এই পরিস্থিতিতে কিছুতেই বলা ঠিক হবে না বলে বলছে না কিছুই। হাসপাতালে পৌঁছে আদি দেখলো করিডোরের শেষে মাথায় রাফান দাঁড়িয়ে আছে। কিছু না ভেবে নিজের দিকে ঘুরে সজোর একটা ঘুষি বসিয়ে দিল রাফানের মুখে। রাফানও ঘুরতে দিকেই গেলে সবাই বাধা দিল। কোন সাহসে তুই আমার বউয়ের কিডন্যাপ করছিস? কি করছিস আমার রুহির সাথে? আজ ওর এই অবস্থার জন্য তুই দেই, তোকে খুন করবোই আমি। বাহ, বিয়ে করলে বুঝি বউ হয়ে যায়? কই, আগে কইছিলি তুই রুহি শুধু আমাকে নিয়েই ভালো থাকবে? জীবন থেকে অনেক কিছু হারিয়েছি, রুহিকে হারাতে পারবো না। রাহেলা, এটা যদি তোমার মেয়ের ইচ্ছে ছিল তাহলে আমার ছেলেকে কেন বিয়ে করলো? তোমার বোনের ছেলে আর তোমার মেয়ের মাঝে একটা সম্পর্ক, তাও কেন আমাদের পরিবারকে জড়ালে? আসমা বেগম ছেলে হাত ধরে বললেন, এতক্ষণ এই মুহূর্তে বাসায় চলো। আদি, তুমি এসব কি বলছো? আমার মেয়ে তো তোমার ছেলেকেই চাই। প্লিজ রুহির জ্ঞান আসতে দাও, যা হবার পরে হবে। এই মুহূর্তে কিচ্ছু ভাবতে পারছি না। আর রাফাত এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে। দুধকলা দিয়ে আমি কালসাপ পুষেছি এতদিন। রাহেলা বেগম আর কিছু বলতে পারলো না, ঢলে পড়ে গেল আদির মায়ের হাতে ছড়িয়ে। মা যা বলার বাসায় গিয়ে বলো, হাসপাতালে আর না। রাফানকে টানতে টানতে বের করে দিল। আর কখনো যেন কোনোদিন রুহির আশেপাশেও যেন না দেখি তোকে। রাফান ঠায় দাঁড়িয়ে রইল। রুহির জ্ঞান না ফেরায় সে কোথাও যাবে না, এখানেই থাকবে। জ্ঞান ফিরছে রুহির, কিন্তু এখনো কথা বলা মানা। চোখ খোলার পরই দেখলো আদি তার একটা হাত ধরে এমনভাবে দাঁড়িয়ে রাখছে যেন সুযোগ পেলে রুহিকে উড়াল দিবে। ভালোবাসাটা কখন কীভাবে শুরু হয়েছে তা আদি জানা নেই, কিন্তু শুরুটা হয়েছে তো। রুহি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, আর চোখের জল গড়িয়ে পড়ছে। রুহির এই কষ্ট আদিরা সহ্য হচ্ছে না। একটু সুস্থ হলেই নিজের কাছে নিয়ে আসবে সে, আগলে রাখবে। নিজের মনের মাঝে এখন খসখস করছে, রুহি কি চাই? সে কি আদিকে চাই নাকি রাফানকে? কিন্তু যাকেই চায় না কেন, আদি রুহি নিজের কাছেই রাখবে। পরেরটা পরে দেখা যাবে। রাফান বাইরে অনেকক্ষণ যাবতই হইচই করছে, রুহিকে শুধু একটা নজর দেখার জন্য। প্লিজ খালামণি, একবার আমাকে দেখতে দাও, তারপর আর চাইবো না, প্রমিস। নিজের বোনের ছেলে এমন ছন্ন ছাড়া অবস্থা রুহির আম্মু সহ্য হলো না, কিন্তু উনি তো বুঝলেন আদির আম্মু কোনো কিছুই ভালোভাবে নিচ্ছে না। রাফান পাগলের মতো রুহির রুমের শুধু কান্না শুরু করে দেয়। রুহি ভয়ে আবারও আড়ষ্ট হয়ে যায়, না কিছু বলতে পারছে না কিছু করতে। রাফান সে চিৎকার করে বলছিল, আমি ঠিক তোকে চেয়ে নিব রুহি, ঠিক নিজের করে নিব। আদি চাচ্ছিল না কোনো ঝামেলা হোক। বহু কষ্টে নার্সরা রাফানকে সেখান থেকে সরায়। কয়েকদিন পরে রুহিকে হাসপাতাল থেকে রিলিজ করে দিল। আদি এক প্রকার জেদ ধরে রুহিকে নিজের বাসায় নিয়ে নিল। রাহেলা এবং আদির হাত শক্ত করে ধরে শুধু বলে, আমার মেয়েটা ভীষণ অবুঝ বাবা, এতটুকু বয়সে অনেক সয়েছে, ওকে আগলে রেখো। এই রুহি আর আগের রুহির মাঝে আকাশ পাতাল তফাৎ। চুপ করে বসে থাকে, পারলে রুমে আবদ্ধ থাকে, নিজের অনেক গুটিয়ে নিয়েছে। রুহি শুধু মনে মনে ওর জন্য এতগুলো মানুষ কষ্ট পেয়েছে, ওর যত দূরে থাকবে ততই ভালো থাকবে। চুপচাপ পড়তে বসা, মাঝে মাঝে শাশুড়ি মাকে সাহায্য করা, বারান্দায় আনমনে বসে থাকতেই রুহির জীবন। হ্যাঁ, চোখের সামনে আদিকে দেখলে আজকাল ভিতরে হৃদয়টা হু করে ওঠে। মাঝে মাঝে মনে হয় মন খুলে কথা বলি, কিন্তু কোথায় যেন কিছু জড়তা কাজ করে। আদিও সেই দিনের কথা আর জানতে চাইনি, এই প্রসঙ্গে কথাও বাড়ায়নি। রুহির হয়তো এই কারণেই অভিমানের পার জমেছে। সন্ধ্যা হলে আদির কাছে পড়তে বসতে হয়, আর ওই সময়টুকুই বুকের ভিতরে উথাল পাতাল ঝড় চলে। আদির চোখে তাকাতে পারে না সে, আর আদিও সে তো পারে ফ্রি না হতে, সে তো তার মতোই থাকে। আমি তো এমনই রুহি, কিন্তু তুমি তো আমাকে তোমার মায়াজালে আটকেছিলে। এখন সেই আগের রুহিকে গন্ধটা পায় না, তোমার তুমি কি খুঁজে পায় না। শুধু তোমার অপেক্ষা করেই তুমি একটু স্বাভাবিক হবে। এক নজর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মনের কথাগুলো আওড়াচ্ছিল। আজ আদির জন্মদিন। সকাল থেকে আসমা বেগম খুব আয়োজন শুরু করলো। রুহিকে আদেশ দিল আজ যেন একটু পরিপাটি থাকে, আদির বন্ধু বান্ধব আসবে, আর রান্না করতো দু একটা আইটেম যেন রুহি করে। মনের মাঝে হাজার শঙ্কা নিয়ে শাশুড়ি মা রুহিকে বলল, মা সকালের নাস্তাটা কি আমি বানাবো? আমি তো বেশি কিছু পারি না, যা পারি তাই করব। আসমা বেগম মানা করলো না। ভোরবেলা ফজরে পড়তেই ওরা ওড়না কেচে রুহিকে কাজে লেগে পড়লো।
মুরগি ভুনা, বেগুন চাটনি, খিচুড়ি আর ইলিশ ভাজা করবে। একা একাই সব গুছিয়ে ফেললো। ঘুম থেকে উঠে আদি রুহির মুখটাই দেখতে চাচ্ছিল, কিন্তু মেয়েটার কোনো খোঁজই নেই। সারা বাড়ি খোঁজে মায়ের কাছে জানতে পারলো রুহি রান্না করে। আমি সাহায্য করব? রুহি চমকে ওঠে, কিন্তু পিছনে না ফিরে জবাব দেয়, না না, হয়ে গেছে সব। আপনি টেবিলে বসুন, আমি নিয়ে আসছি। আদি তারপরও দাঁড়িয়ে থাকে। আর এর মানে রুহি কাজ করে দেখে। মেয়েটা ঘেমে একাকার, কোমরে ওড়না গুঁজে রান্না করছে। কখনো সালাদ কাটছে, কখনো তরকারি নাড়াচাড়া করছে। পুরো গিন্নি গিন্নি ভাব চলেছে। নিজের অজান্তে কাছে গিয়ে আদি কপাল থেকে চুলটা সরিয়ে দেয়। রুহির গুজে থাকা ওড়নাটা খুলে কপালে গানটা মুছে দেয়। তার গালটা আলতো করে স্পর্শ করে বলে, আজকে ওটা দ্বিগুণ বেড়ে গেছে। টেবিলে এসো, আমি অপেক্ষা করছি। এতক্ষণ কি হলো রুহি যেন কিছুই বুঝতে পারছে না। তার হাত পা রীতিমতো কাঁপা শুরু করলো। যদি রান্না শেষ করে সব টেবিলের খাবার সার্ভ করে রুমে চলে গেল। আদি খেতে বসে খুব যত্ন সহকারে রান্নাগুলো সব পেল, কিন্তু মানুষটাই পেল না। কি রে, ভালো হয়নি? খাচ্ছিস না কেন? আম্মু, রুহি কোথায়? ও, মনে হয় বেশ ক্লান্ত। একা হাতে সব করলো তো, হয়তো রেস্ট নিচ্ছে। তুই খেয়ে নে, ও পরে খাবে। আদি উঠে পড়লো। হাতের প্লেটটাতে আরেকটু খিচুড়ি মাংস এনে একে একে তুলে নিয়ে রুমের দিকে চললো। আদি মনে মনে বেশ খুশি হলো, যাক একজন আরেকজনের কেয়ার নিচ্ছে। রুমে ঢুকে দেখলো এলোমেলো চুল করে রুহি শুয়ে আছে। সাইডের টেবিলে প্লেট রেখে আদি বিছানায় বসলো। কি আশ্চর্য, মেয়েটা ঘুমাচ্ছে, টেরই পায়নি কিচ্ছু। একটা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে ঘুমায়? আদিও চুপচাপ বসে রইল। ঘুম ভাঙাতে একদম ইচ্ছে করছে না ওর। রুহি ঘুমের মাঝে একটু নড়ে উঠতেই টের পেলো পাশেই বিছানায় কেউ বসে আছে। হুড়মুড় করে উঠে বসলো। নাস্তা খেতে আসেনি কেন? ভালো লাগছিল না। কেন ভালো লাগছিল না কেন? শরীর খারাপ? খুব কষ্ট হচ্ছে তোমার? না মানে, আমি ঠিকই আছি এমনিতেই। আপনি খাননি? আমি বলেছি টেবিলে আসতে, তুমি আসোনি, তাহলে খাবো কিভাবে বলো? রুহি খুব ইতস্ত হয়ে বলল, আপনি যান, আমি টেবিলে আসছি। যখনই নামতে যাবে তখনই আদি বাধা দিল। বসো চুপচাপ, আমি খাবার নিয়ে আসছি। আদি প্লেট হাতে নিয়ে লোকমা তুলে দিল। রুহি ফ্যাল করে তাকিয়ে বলতে লাগলো, আপনি খান, আমি নিয়ে যাচ্ছি। কেন, আমার হাতে খেতে কি সমস্যা? নাও খাও বলছি। রুহি আর মানা করেনি, চুপচাপ খেতে থাকলো। কি এক অদ্ভুত অনুভূতি মন ছুঁয়ে গেল। টপ টপ করে চোখের জল পড়তে লাগলো। হে বোকামে, কাঁদছো কেন? রুহি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আদির হাতের প্লেটটা বিছানায় রেখে হাতের উল্টো পিঠ দিয়ে রুহি চোখের জল মুছে দিল। আমি জানি আমাকে আপনি ভালোবাসেন না। তাই তুমি জানো? আর কি জানো? হ্যাঁ, আমি জানি বলেই রুহি হু হু করে কেঁদে চলল। আর কি জানো? জানি না, কিছুই জানি না। শুধু জানি আমার এক্সাম শেষ হলে আমাকে আবার পাঠিয়ে দিবেন। এই কথা কবে বললাম? বলতে হবে কেন, আমি বুঝি। বাহ, কত কিছু বুঝো শুধু আমাকে ছাড়া। ওহ, আপনাকেও বুঝি। কি বুঝো শুনি? এই মুহূর্তে আমি কি চাচ্ছি বলো তো শুনি, দেখি কতটুকু বুঝো আমার। রুহি কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার আরেকটু খিচুড়ি খেতে মন চাইছে, তাই না? উৎসাহে হেসে উঠলো আদি। হ্যাঁ, ইচ্ছে হচ্ছে, তবে অবশ্যই তোমার হাতে। শুধু এটাই না, আরো ভয়ানক ভয়ানক কিছু ইচ্ছে হচ্ছে। রুহি কিছুক্ষণ চুপ থেকে ঢোক গিলে বলল, কি ইচ্ছা হচ্ছে শুনি? না থাক, তোমার শুনে কাজ নাই। তুমি তো আবার আমার আগের রুহি নেই যে ইচ্ছা আমার ইচ্ছা পূরণ করবে। রুহি মুখ কালো করে নিচে তাকিয়ে বলল, আপনি তো এমন রুহিকে চেয়েছেন। বিছানা থেকে প্লেটটা নিয়ে রুহি উঠে গেল। আদি তার চলে যাওয়ার মানে তাকে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলতে থাকে, তুমি যদি বুঝতে, তোমার নিজের করে পেতে ইচ্ছে করে, অবাধ্য ছেলে মতো আদর করতে ইচ্ছে করে। তুমি যদি বুঝতে এই আদি আর আদি নেই, রুহি ভালোবাসার জালে আটকে পড়ছে। এখন আদির জীবনে শুধু রুহিময়। দেখতে দেখতে রুহির এক্সাম চলে আসলো। পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়লো। পরীক্ষার সময় রুহি আবদার করলো তাদের বাসায় থাকবে, তার মায়ের কাছে। আদিও আর মানা করেনি, তবে বেলা করে রুহিকে পড়াতে যাই।
প্রতিদিন সন্ধ্যাবেলেই বেলি ফুলের মালা নিয়ে যাওয়ার ছিল আদির অভ্যাস। আর এই ছোটোখাটো ব্যাপারগুলো তাদের ভালোবাসার বন্ধনটাকে গভীর করে তুলেছে। প্রতিদিন আদের জন্য অপেক্ষা করে, আদি আসবে বলে নিজেকে পরিপাটি করে রাখে। একদিন একটু দেরি করলেই অভিমান ঝুলি খুলে বসে। এভাবে দিন চলতে থাকে তাদের। দেখতে দেখতে রুহির এক্সাম শেষ হয়ে যায়। ভালো কোথাও চান্স পেতে হবে তাকে। আদি তাকে গাইডলাইন দেয়। রুহি চেষ্টা করে খুব। আজ রুহির রেজাল্ট দিবে। টেনশনে হাত পা কাঁপছে রুহির। রুহি অস্থিরভাবে পায়চারি করছে। আজ আদির জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিন। তার পরিশ্রম সার্থক। এই দিনটার জন্য রুহিকে অনেক প্রেশারে রেখেছে। রুহি গোল্ডেন A+ পেয়েছে। রেজাল্টের জেনেই মিষ্টি নিয়ে রুহির বাসায় ছুটে। রুহির উজ্জ্বল চকচকে নিষ্পাপ চেহারাটা আদি দেখতে চাই। আদি বাসার ভিতরে ঢুকে সোজা রুহির রুমে চলে যায়। মেয়েটাকে যে কি খুশি হবে তা ভাবতে আদির অসম্ভব ভালো লাগে। দরজা ছেড়ে ডাকাতেই দেখে আদি থমকে দাঁড়ায়। পায়ের নিচে থেকে যেন মাটি সরে যায়। রাফান আষ্টি পিঠে জড়িয়েছে রুহিকে। অস্ফুট স্বরে রুহি ডেকেও যেন কোনো শব্দ পেল না। পাখি আসা আদির গলা। হাত থেকে মিষ্টির প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে তালি দিয়ে বাহ বলে চমকে উঠেছে। চমকে উঠে রাফান রুহিকে ছেড়ে দেয়। রুহি ভয়ে জড়সড় হয়ে আদির বুকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করে। আমি তো তোমার রোমান্সে ব্যাঘাত ঘটালাম। কি কপাল দেখো, এসেছি কত খুশির সংবাদ নিয়ে। এসে আরও একটা চমৎকার দৃশ্য দেখার উপভোগ হলো। আদি শুনুন। রুহি আদির হাত ধরে দেখলে আদি দূরে থাকার জন্য হাতের ইশারা করলো। রাফানও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। ভাবছিলাম তুমি আমায় ভালোবাসো, আমি ভুলছিলাম। তুমি তো রাফানের সাথে ভালো থাকবে। তোমাদের দুজনকে অভিনন্দন। রুহি পিছনে ছুটলেও রাফানের কোনো ভুরুক্ষেপ নেই। হ্যাঁ, সে তো এটাই চেয়েছিল। এতে করে রুহি যদি তার নিজের করে পাওয়া যায় তাহলে সে অন্যায় করতে দ্বিধা করবে না। রুহি ফ্লোরে বসে কেঁদে চলছে। তাকে এইসব এভাবে বসে থাকতে দেখে তার আম্মু দৌড়ে আসে। কি রে, কি হয়েছে? আর আদি এমন করে চলে গেল কেন? রাফান রুহি ওঠানোর চেষ্টা করতে সতেরো ধাক্কা মারে রাফানকে। আই তুমি তুমি সব নষ্টের মূল। তুমি কেন এসেছো? তুমি ইচ্ছা করে এমন করছো। আদি আমাকে ভুল বুঝেছে। আমি মরে যাব। মা, আমি এক মুহূর্তে বাঁচতে চাই না। এত ঘৃণা নিয়ে বাঁচা যায় না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। হাওমাও করে কাঁদতে কাঁদতেই লাগলো রুহি। আরও কে কি এলোমেলো কথা বললো তা কারোই বোধগম্য হয়নি। আম্মু, রুহি কোথায়? আমি তো তোকে ধরতেই চাইলাম, আর ওই মুহূর্তেই আদি আসলো। তুই তো ঠিক হয়ে পড়ছিলি। আদি বুঝতে ভুল করছেন, তাহলে আমার দোষ কি? আসলে আদি তোকে ভালোই বাসে না, তাই এত অবিশ্বাস করছে। প্লিজ আর কথা বলিস না। তোকে নিজের ছেলের মতো দেখেছি। এতটুকু পার্থক্য করিনি তোদের মাঝে। আমার মেয়ের জীবন তুই অভিশাপ হয়ে এসেছিস রাফাত। যদি আমাকে নিজের মায়ের মতো ভেবে থাকিস তাহলে একটা কথা রাখ, আমাদের কাছে আর কখনো আসিস না, কখনো না। রাফান মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলো। নিজের উপরে রাগ হচ্ছে, হয়তো এবারও সে ব্যর্থ হয়েছে। তারপর আবার বলল, খালামণি, রুহিকে আমার সাথে বিদেশে নিয়ে যাই, সেখানে স্টাডি করবে। আই প্রমিস, আমি ওকে কোনো কষ্ট দিব না। রুহি চিৎকার করে বলে উঠল। মা, ওকে যেতে বলো। আমি মরে যাব, কিন্তু ওর কাছে যাব না। এক্ষুনি যেতে বলো ওকে। রুহি সেই কখন থেকেই নিস্তহস হয়ে পড়ে আছে বিছানায়। আদি চলে যাওয়ার আগে বলা কথাগুলো অনারগুলো মাথায় রেডিওর মতো বেজেই চলেছে। এতটা অবিশ্বাস নিয়ে ভালোবাসা যায়? ভালোবাসা সন্দেহ আর ঘৃণা ঢুকলে সেই ভালোবাসা আর ভালোবাসা থাকে না। সেই ঘৃণা হৃদয়কে পুড়িয়ে দেয়, ছাই করে দেয়, কষ্ট পেতে পেতে মনকে পাথর বানিয়ে দেয়। যে কটা দিন রুহি আদির সাথে ছিল সেই স্মৃতিগুলোরাই মনে করলো যে আদি তো আদিকেই পাবে। রুহির হৃদয়ের অন্য কারো অস্তিত্ব নেই। তাকে আদি বোঝে না, সে যে শুধু আদির হয়েই থাকতে চাই। কাকডাকা ভোরে ঘুম ভেঙে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সব স্বপ্ন। এই ভালো রেজাল্ট, ভালো কিছু চান্স পাওয়ার আশঙ্কা সবে বৃথা যদি আদিই না থাকে জীবনে। আদি এখন গৃহবন্দী থাকতেই ভালোবাসে। উস্কো খুস্কো চুল চেহারাতে বিষণ্ণতা নিয়েই রাত দিন পার করে। রোহিত যেন কোনো লীনা নীল জামদানিটাই নিয়েই প্রায় ইজি চেয়ারে বসে থাকে। কত সময় বয়ে যায়, পার হয়ে যায়, টের পাওয়া যায় না। একমাত্র ছেলেকে এমন জীবনযাপন থেকে আসমা বেগম বান্ধবীকে ফোন দিল। রোহিতের ছেলের জীবনে আসার পর থেকে তার ছেলের জীবন এলোমেলো হয়ে গেল। রাহেলা বেগম সবটা খুলে বললেন। মেয়ের পক্ষে নিয়ে যা সত্যি তাই বললেন। সেদিন সকাল থেকে রোহিত খুব সিক ছিল। তার উপর তার রেজাল্টের দেবে এই টেনশনও ছিল। রাফান কখন এসে তারা রাহেলা বেগম টের পায়নি। রুহিকে
রেজাল্টের কথা বলতেই গেছিল, সেখানেও আবারও পাগলাম করছিল, বারবার মরে যাওয়ার হুমকি দিচ্ছিল। রুহি এই চাপ সহ্য করতে পারছিল না। লো প্রেশার আর অসহ্য মানসিক যন্ত্রণা টেনশনে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই রাফান সুযোগ পেয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরছিল। আদি ঠিক সেই মুহূর্তেই আসে। তার রাগটা হওয়াটাই স্বাভাবিক ছিল না। রাহেলা বেগম নিজ ভাগ্নের কর্মকাণ্ডে শুধু অনুতপ্ত নয়, বরং টেনশনেও আছেন। এরই মাঝে রুহির ভবিষ্যতের প্রশ্ন। আজকাল তো রুহি পড়াশোনাই করে না, খাওয়া দাওয়া গোসলের কোনো ঠিক ঠিকানায় নেই। রাহেলা বেগম মেয়ের অবস্থা জানিয়ে কান্না করে দিলেন। আসলাম বেগম সব শুনে কী বলুন ভেবে পেল না। পরের দিন রুহির ঘুম ভাঙল কারো হাতের স্পর্শ পেয়ে। এলোমেলো চুলার অগোছালো রুহিকে দেখে বুকের ভেতরটা দুঃখ করে উঠল। আসলাম বেগম পরশে আবেশে জড়িয়ে ধরে বললেন, উঠে পড়, আমি নাস্তা খাইনি, আজ তোদের সাথে নাস্তা করব। রুহি চোখ মুছে বাথরুমের মতো ফ্রেশ হতে চলে গেল। খাবার প্লেটে তুলে নিতেই আদির মা বলে, বসো, খেয়ে এসছে, গোস করে নে, আমি নিতে এসছি তোকে। আদির রুম আর রুম নেই, পুরো রুম একটা অগোছালো যে রুহি দেখলে মানে হাজার রকমের বছরের পুরনো কোনো ঘরে ঢুকছে, যেখানে স্টোররুম হিসেবে ইউজ করা ভালো হবে। কোমরে ওড়না বেঁধে পুরো রুম গুছিয়ে ফেললো। এরই মাঝে একটা অসম্ভব সুন্দর নীল জামদানিকেও আবিষ্কার করছে। আর ও বুঝতে বাকি নেই এই জামদানিটা অধিকারী শুধুমাত্র সে নিজে। নিজের অজান্তে মুখে হাসি ফুটে উঠল। এই মুহূর্তে মনে হচ্ছে তার এখন আগবাড়ি আসাটা ভুল হয়নি। আসার পর শাশুড়ির মা হাজারভাবে বুঝিয়েছে, এটা কি ওটা করবি, আদি এটা পছন্দ করে ওটা করে না, আর কত কিছু। চট করে গোসল করে চলছিল বিছানায় বসত। এমন সময় তার আম্মু একটা গাঢ় মেরুন জামদানি সোনালি রঙের জরির পাট দেওয়া শাড়ি নিয়ে হাজির হলো। এই নে, আজ এটা পরবি। আদি শাড়ি পরা খুব পছন্দ করে। আজ থেকে সারাক্ষণ না পরলেও একটা টাইম ধরে শাড়ি পরবি। এই ধর, বিকেলে হুট করে শাড়ি পরে আঁচলে আঙুল পেঁচিয়ে পেঁচিয়ে গিয়ে ছাদে বা ব্যালকনিতে আদির জন্য চা দিয়ে আসবি। দারুণ না ব্যাপারটা? আরে 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 আম্মু, তুমি দেখি সেই লেভেলের রোমান্টিক গো। কি রে, বরকে ধরে রাখতে, তার রাগ ভাঙাতে, অনেক কিছু জানতে। আম্মু, আমার খুব ভয় লাগছে ভীষণ। আদি আমাকে দেখে কিভাবে যে রিয়াক্ট করবে। করুক, প্রথম প্রথম রাগ দেখাবে, তারপর অভিমান, তারপর সেই রাগে তুই পানি ঢালবি, বুঝলি? খেল খতম। আমার ছেলেটা খুব শান্ত, কিন্তু কি জানিস, শান্ত ঠান্ডা মেজাজের মানুষ রেগে গেলে কি ভয়ানক হয়। তুই ধৈর্য ধর রে মা। কোনো ছেলেই অন্য কারো বাহু ডোরে নিজের প্রিয়াকে দেখতে চায় না। কিন্তু মা, তোমার ছেলে আমাকে কত বাজেভাবে কত কথা বললো। আমারও তো রাগ করা উচিত। আমার রাগ অভিমান কেউ কিছুই বুঝবে না। বুঝবে তো, একজন রাখলে অপরজনকে একটু ধৈর্য ধরতে হয় রে। এখন কথা না বলে রেডি হ, আদি আসার টাইম হয়েছে। রুহি আর কথা বলল না, হাসি মুখে উঠে চলে গেল ফ্রেশ হতে। ঝটপট রেডিও হতে চাই, কিন্তু সে কি আদের মুখোমুখি হতে পারবে? অভিমানের পাহাড় কি ভাঙতে পারবে? যে করে হোক তাকে পারতে হবে। ভালোবাসা একবার শুরু হলে সে ধারা বইতে দিতে হবে। আদি আসলো ঠিক আসরে অক্তের পরে। এসে বাসার কাজে সেটিকে জানিয়ে দিল এখন আর কিচ্ছু খাবে না। তাকে যেন মাগরিবের পর 1 কাপ চা দেওয়া হয় কড়া করে। রুমে ঢুকে আদি তার শিখেলো। প্রায় 1 মাস যাবৎ তার রুমটা বেহাল দশা ছিল। নিশ্চয়ই মায়ের কাজেটা। টাওয়াল নিয়ে গোসলে ঢুকে গেল। আদি বেঘরে ঘুমাচ্ছে। সে কখন থেকে ঘুমের মাঝে আদি স্বপ্ন দেখলো মেরুন রাঙা শাড়ি পরে রুহি তার পাশে বসে তার চুলগুলো হাত বোলাচ্ছে। আদের ঘুমের করে আদের গলায় বলতে লাগলো, পাখি তুমি এসেছো, আর যেও না প্লিজ, বলে রুহির কোমরে আঁকড়ে ধরে কোলে মাথা রাখলো। রুহি চুপচাপ হাত বুলিয়ে যাচ্ছে। আদির মনে হচ্ছে খুব চেনা একটা স্পর্শ, চেনা একটা গন্ধ খুব কাছে পাচ্ছে। খুব করে ধরে আদি বলতে লাগলো, প্লিজ যেও না, আমার সহ্য হয় না এই কষ্ট, এই ব্যথার কোনো ঔষধ নেই তুমি ছাড়া। না, আর যাব না, কখনো যাব না বলতেই আদি এক ঝটকায় ঘুম থেকে উঠে বসে পড়ল। হা হয়ে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করছে আসলে কি স্বপ্ন নাকি রুহি সত্যি এসছে। আমি সত্যি এসেছি, আপনি ভুল দেখছেন না। সবটাই সত্যি ছিল, আর এও সত্যি। আর আর কোথাও যাব না, আপনি তাড়িয়ে দিল না। আদি রুহিকে ধাক্কা দিয়ে উঠে পড়লো। গায়ের টি শার্ট জোড়াতেই বলে গেল, এসে যেন তোমাকে আমার রুমে না দেখি, তোমাকে আমার সহ্য হয় না, একদমই না। রুহি স্তব্ধ হয়ে বসে রইল।
না, যাব না, যাব না। বলে পা উঠিয়ে বসে রইল। যেই দেখলো আদি বের হয়ে যাচ্ছে, সে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমেই গুনগুন করে আদির আগে হাঁটা তুলল। আঙুলে আঁচলে খুব ব্যস্তাতে ব্যস্তে হেলে তুলে গাইতে লাগলো, পড়ানোর চোখের পলক কি তোমার রূপের ঝলক। গুনগুন করে গান গাইতে গাইতে আদিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় হালকা ধাক্কা দিল। চোখ বন্ধ করে সোজা হেঁটে শাশুড়িমায়ের রুমে এসে দম ছাড়ানো রুহি। ও আল্লাহ, এতক্ষণ কি সাহস টেনে দেখালাম। হো করে হেসে উঠল রুহি। যদি পেছনে ফিরে একবারও তাকাতো, আদি হা হয়ে যাওয়াটা মুখটা দেখে আরো কয়েক দফা হেসে মরত। যেদিন জেনেছে এই মন, তুমি যে আমারই থেকে যাই মন, সবই যে তোমার বেদনা মধুর হয়ে যায়। তুমি যদি দাও বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও। গুনগুন করে গাইতে গাইতে টেবিলের সব গুছিয়ে ফেল রুহি। শোবার ঘরের দিকে পা বাড়ানোর আগেই শাশুড়ির সাথে দেখা করতে এলো সে। শোবার ঘর এখন থেকে আর আলাদা যেন না হয়। জানিস তো, একসাথে থাকতে গেলেই মায়া বাড়ে। তোরা দুজন দুজনকে ভালোবাসিস ঠিকই, কিন্তু কোথায় যেন একটা বাধা। আদিকে কখনো একা ছাড়িস না। যা, এবার ঘুমাতে যা। লজ্জায় কুকড়ে ওঠে রুহি। এতদিন এই বাসায় ছিল, সে আদি রুম দখল করেছিল। আদি বাস ড্রয়িং রুমের পাশের গেস্ট রুমে ছিল। চেয়েছিল হয়তো বন্ধুত্ব সম্পর্কে যেভাবে ধীরে ধীরে সুস্থ এগোচ্ছিল, সেভাবেই এগোতে থাকুক। শাশুড়ি মায়ের সাথে কথা শেষ করে রুহি রুমে আসতো। শাশুড়ি মায়ের পাল্টে একটা ঢিলে ঢালা গোলাপি 3 পিস পরে। বাথরুম থেকে বের হতে দেখে আদি সব জিনিসপত্র গোছগাছ করে বের হওয়ার জন্য প্রস্তুত। এক পলকে রুহিকে দেখে মুগ্ধতায় ভরে উঠল মন। একটা মানুষকে এক এক সময় এক এক রকম কীভাবে লাগে। এই যে কিছুক্ষণ আগেই পুরো একটা বউ বউ ভালো লাগছিল, আবার এখন কেমন শান্ত স্নিগ্ধ লাগছে। রুহির কাছে ঠিক কতটা দূরে থাকতে ইচ্ছা হয় না, কিন্তু সেদিনের দৃশ্য ভাসমান নিজের ইগনোরের সাথে আর পেরে ওঠা যায় না। আদি সবটাই শুনছে সেদিনের কথা, তবুও তার সময় প্রয়োজন নিজেকে বোঝানো আর অবশ্যই রুহিকে বোঝার। কোথায় যাওয়া হচ্ছে শুনি? আই যে, আই ভদ্রলোক, কোথায় যাচ্ছেন তুলপি তল্পা নিয়ে? আদি কোনো উত্তর না দিয়ে বের হতে নাই। দরজা আটকে রুহি দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। কথার উত্তর চাই। কি কথা বলা যায় না আমার সাথে? দেখো রুহি, আমি স্ট্রেস কিছু বলি। আমার এখনো মনে হয় তুমি ঘরের মাঝে আছো। আমি ইজি হতে পারছি না, টাইম লাগবে আমার। তুমি ভেবে দেখো, তোমার ফিউচারের জন্য যা ভালো মনে হবে তাই করো। কারোর প্রেশারে আমার এখানে থাকার প্রয়োজন নেই। আদি আর দাঁড়ান না, হনন করে হেঁটে চলে এলো গেস্ট রুমে। কেন বললো সেই সব? সে কি সত্যি রুহির কাছ থেকে দূরে থাকতে চাই? সে কি নিজের মনকে সান্ত্বনা দিতে পারবে না? এই ভেবে রুহির রুমের তার প্রবেশ থাকবে না? সে এটা ভাবতে পারে না, এভাবে মান অভিমান নিয়ে আর কতদিন থাকা যায়? একটা বলকে ধরিয়ে বসতে থাকবে তো কতদিন? মধ্যরাত্রি, রুহি এখনো ঘুমাতে পারেনি। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। ভালোবাসার মানুষকে অবহেলা তাকে ঘুমাতে দিচ্ছে না, কোনো প্রকার শাস্তি দিচ্ছে। হালকা বাতাসে গাছের পাতাগুলো শব্দ করে উঠছে। ধীর পায়ে রুহি আদির রুমের দিকে এগোচ্ছে। কপালে হাত রেখে কেমন ক্লান্ত হয়ে আদির দিকে ঘুমাচ্ছে। আদির কি মনে নেই আজ থেকে 1 বছর আগে রুহি আদির বউ এসছে? একটি বারো কি আজ রাতে গল্প করার ছলেও থাকা যেত না? গুটি গুটি মেরে আদির পাশে শুয়ে পড়ল রুহি। আদিকে জড়িয়ে ধরতেই আদি নড়ে চড়ে উঠল। আদির বুকের বাঁ পাশে যেন ধ্বনি বাজতে। সে কি শুধু রুহির জন্যই? সাহস করেই রুহি আদির বুকে মাথা রাখলো। কি করছো রুহি? এখানে এসছো কেন? তাহলে কোথায় যাব? আমি তো ঠিক আগের জায়গাতে এসেছি, যেখানে হয়তো আমার আরও অনেক আগে আসার প্রয়োজন ছিল। আদি কিচ্ছু বলছে না। রুহি মুখটা তুলে ফেলার চেষ্টা করলো। তুমি কি এখনো রেগেই থাকবে? কিছু তো বলো। এত রাতে আসা ঠিক হয়নি তোমার। কেন ঠিক হয়নি বলো? আদি চুপ হয়ে রুহিকে ওঠানোর চেষ্টা করলো। তুমি যাও রুহি, আমি চাই না তুমি আর কোনো ভুল করো। সবটা ভেবে দেখো, আমাকে বিয়ে করছো সম্পূর্ণ ঝোঁকের মাথায়। হয়তো আবেগ দিয়ে এখন আবার ফিরে এসছো, না হয় আবার আমাদের আম্মুর কথাই। রুহির দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। আদের সেই জল মুছতে ইচ্ছা হচ্ছে না। কাঁদুক যত ইচ্ছে, নিজেকে বোঝাতে একটু কান্নার প্রয়োজন, ভাবনার প্রয়োজন। রুহি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে পড়তে বলল, এমন ধারণা আমার সম্পর্কে? আচ্ছা, আমাদের সম্পর্কটা কে কি কখনো আমার সুযোগ দিয়েছো? ভেবে বলুন। কখনো আপনার অভিমান, কখনো আমার অভিমান, কখনো ভুল বোঝাবুঝি। আমরা নিজেদের জানতে পেরেছি কতটুকু? আদি চুপচাপ হয়ে রুহির কথা শুনছে। যতটুকু
ইমিউচার ভেবেছিল রুহিকে অতটা না, আসলে কতটুকু রুহিকে বুঝেছে। আদি রুহিকে সরিয়ে উঠে বারান্দায় গেল। রুহিও পিছনে পিছনে গিয়ে দাঁড়ালো। এখনো চুপ হয়ে থাকবে? আগে ঠিক করো, তুমি করে বলবে নাকি আপনি করে বলবা? এই তোমার তুমি আপনি সব গুলিয়ে যায়। আর প্লিজ কান্না থামাও, এই একটা জিনিস আমাকে বেশি দুর্বল করে দেয়। তুমি না চাইলে আর কখনো আসবো না তোমার কাছে। প্রতিবারই তোমার অবহেলা নিতে কষ্ট হয় আমার। যেদিন তুমি আপন করে নেবে সেদিন কেবল আসবো আমি। অনেক টায়ার্ড হয়েছে রুমি, রুমে যাও। রুহির ভীষণ ইচ্ছে হচ্ছিল আদিকে জড়িয়ে ধরতে, হয়তো আদির হচ্ছিল। অভিমানগুলোই এমন, কাছে আসতে দেয় না, দূরে থাকতে দেয় না, শুধু কষ্টই পেতে দেয়। রুহি আর দাঁড়ায়নি, ছুটি চলে এসেছিল নিজের রুমে। বাকি রাত্রকু আর কারোর চোখে ঘুম আসেনি, অথচ একজন আরেকজনের জন্য কাজ টেনে নিলে হয়তো এই দুইজনের চোখের জুড়ে প্রশান্তি বিরাজ করত। বেলা 10টা বাজে, তারপর কিছু পাখি কিচিরমিচির করেই যাচ্ছে। আদি কখন এসে সবাই ঘুমিয়ে পড়ছে খেয়াল নেই। ঘুমের ভিতরেই রুহির কথা মনে পড়লো গতকাল রাতে রুহি তাকে কাছে পেতে চেয়েছিল। এবার ফিরিয়ে দিয়েও নিজের ভিতরে ভিতরে দগ্ধ হচ্ছে তার ঠিকই টের পাচ্ছে। এখানে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে ঠান্ডা রুটিও চাবাচ্ছে। মা, রুটিগুলো তো গরম করে দিলেই পারতে, না হয় পারতে ভাজতে। পারবো না। বউ থাকতে আমাকে বলছিস কেন? কই ভাবলাম আমি বসে বসে আরাম করব, আর ছেলের বউ আমাকে সেবা করবে। তা না কেন? চুপচাপ কথা গেলছে আদি। অ্যানালগ বলে যাচ্ছে আদির মা। আমার কি আর সেই কপাল আছে? বলে আসমা বেগম আদির দিকে তাকাল আর চোখে। আজ তার ছেলে তার বউয়ের ম্যারেজ অ্যানিভার্সারি, তো বদের হাড্ডি দুটোর অভিমানী শেষ হয় না। তোমরা খেয়েছো? তোমরা মানে কারা? আমি বাপু খেয়ে নিয়েছি, বাদ বাকি কারো খবর রাখি না। ও ইয়ে মানে রুহি কোথায়? খাইনি? আমি কি জানি? তোর বউয়ের মন মর্জি বুঝি না। কি হলো আল্লাহ জানে। সকাল সকাল বাবার বাড়ি চলে যাবে বলে বায়না ধরলো। মানে আমাকে তো কিছু জানায়নি। তুই ওকে বউ মানিস নাকি ও তোকে তুই ওকে বউ মানিস নাকি ও তোকে বর মানে যে জানাবে? মেয়েটা এতদিন তোর মন রক্ষা করতে কত কিছুই না করলো, অথচ তুই কি করেছিস? কি করলাম আমি? মেরেছি, বকেছি? আমি শুধু সময় চেয়েছি মা। নে নে সময় নে। আর ওইদিকে পরে যদি রাফাতের হাত ধরে চলে যাই, তখন বসে বসে ভাবিস ও তোর বউ ছিল কিনা। আদি কিছুক্ষণ চুপ থেকে উঠে পড়লো। সারা বাড়ি খুঁজে রুহিকে পেল না। মাকে জিজ্ঞেস করতে উল্টো ঝাড়ি দিয়েই তাড়িয়ে দিল। দুপুরে খাওয়ার সময় রুহিকে পাওয়া গেল না। খাবার আর গলাতে নামেইনি। মাকে আর জিজ্ঞেস করার সাহস পেল না, বের হয়ে গেল বাসা থেকে। রুহির সব বান্ধবীদের কাছ থেকে খোঁজ নিয়ে রুহিকে খোঁজ পাওয়া গেল না। টেনশনে ভাত পা বরফ হয়ে যাওয়ার দশা। ফোনটা বের করতে রুহি আম্মুকে ফোন দিল। আসসালামু আলাইকুম আম্মু। আম্মু কেমন আছেন? এই তো ভালো আছি। তোমরা কেমন আছো? তোমার আম্মু কেমন আছে? জি সবাই ভালো আছে। আমতান্ত করে আদি বলবে আর ভেবে পাচ্ছে না। আদি বাবা শোন। জি আম্মু বলুন। রুহি কি আবার কিছু করেছে? মেয়েটা বড় অভুজ। এই দেখো না, আজ তোমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। আমি বললাম জামাইকে নিয়ে আই, না সে নাকি একাই আসবে। আমিও রাগ হয়ে বললাম তোমার সাথে না আসলে একা আসার প্রয়োজন নেই, তাই বোধহয় রাগ করেছে। কি বলছে? রুহির আম্মু আদির সব মাথার উপর দিয়ে গেল। রুহি তাহলে সেখানেও নেই, তাহলে মেয়েটা গেল কোথায়? আদি, হ্যালো আদি বাবা শুনছো? জি আম্মু বলেন। আজ তো নিশ্চয়ই তোমরা বিজি। কাল ওকে নিয়ে একবার এসো, বড্ড অভিমানে আমার মেয়েটা। আদির কিছু যেন শুনতেই পেল না। এখন কোথায় খোঁজ নিবে সে? মা ঠিকই বলে, সময় দিতে দিতে হয়তো আর সময় মিলবে না দুইজন এক হওয়ার। বুকের ভিতরে উথাল পাতা ঝড় বইতে লাগলো। বাসায় ফিরতে ফিরতে রাত 9টা। মন বলছে সে বাসায় ফিরছে। সে নিশ্চয়ই বাসায় গিয়ে তার মুখটা দেখতে পাবে। বাসায় ঢুকতেই বুকটা ধক করে উঠল। আদির আম্মু টেনশন প্রেশার বাড়িয়ে খারাপ অবস্থা। বাসার কাজের মেয়েটাও পানি ঢালছে মাথায়। এতটা কমন সেন্স কেন মেয়েটার? সবাইকে টেনশনে রেখে সে এখন কোথায় আছে? আসমা বেগমকে ঘুমের ওষুধ দিয়ে ঘুমিয়ে পড়ে দিল আদি। এক রাতে এখন কোথায় খুঁজবে বুঝতে পারছে না। আদির শান্তির জায়গা সেই ছাদের চিলে কোঠায়। একটা হতাশার ক্ষোভ নিয়ে ছাদের দিকে পা বাড়ল আদি। ছাদে পা বাড়াতেই থ বনে গেল সে। পুরো ছাদের একটা পাশে লাইট আর বেলুন দিয়ে সাজানো।
এলোমেলো খোপায় কাঠগোলাপ গুজে আদির কেনা জামদানি শাড়িটা পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে রুহি। আফসারে রুহিকে অনিন্দ সুন্দর লাগছে। আদিকে দাঁড়িয়ে থাকতে দেখে রুহি হাতটা টেনে নিয়ে আসলো। একটা টেবিলে চকলেট কেক রাখা, সেটাতে লেখা অভিমানী তুমি আমি। রুহি খিলখিল করে হাসতে লাগলো। আদি নিজের বোকা লাগছে। এই শাড়িটাও পেলে কোথায়? রাগে মাথায় আগুন জ্বলছে। সারাদিন সে বাসায় ছিল না, তার মানে আম্মুও জানতো। সবাই মিলে বোকা বানানো, আর সে কিনা টেনশনে পাগল হয়ে যাচ্ছিল। রুহিকে কিছু বলতে হবে তার আগেই আদি কষে থাপ্পড় বসিয়ে দিল। ফর্সা টকটকে গেলে 5টা আঙুলে দাগ পড়তে সময় লাগেনি। সারাদিন আমার কেমন অবস্থা হয়েছে ভেবেছো? আর এখানে সবাই আমাকে বোকা বানানোর প্ল্যান করছে। আর পাগল হওয়ার বাকি ছিল রুহি। আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছি, আর এত বেশি অপরাধবোধ হয়েছে। ভেবেছিলাম তুমি যথেষ্ট বুঝদার মেয়ে। না, তুমি মোটেও একটা ভালো বুঝদার বউ হতে পারবে না, কখনো না। বুঝলে? না বোঝার চেষ্টা করছো। সামনের কিছু সাজানো ফুল টেনে ছেড়ে আদি বের হয়ে আসে ছাদ থেকে। রুমে এসে আগে ফুসতে থাকে। ভেবেছে কি এসব ভালোবাসা, এসব ঢঙের মানে কি? আর মাও সামিল ছিল এসবে। রাগে রুমে কতক্ষণ পায়চারি করতে থাকে, কখনো বারান্দায় ইজি চেয়ারে বসে থাকে। কিছুতে শান্তি পাচ্ছে না সে। রুহি এখন ওঠায় দাঁড়িয়ে কি থেকে কি হয়ে গেল। ভেবেছিল আদিকে সারপ্রাইজ দেবে। গতকাল রাতের পর সকালেও ভেবেছিল, আর না। কিন্তু হঠাৎই মনে হলো এভাবে হাল ছাড়লে হবে না, কিছু একটা করতে হবে। শাশুড়িকে তার প্ল্যানের কথা বলতেই রাজি হয়ে গেছিল। কত কষ্ট করে আজ এসব আয়োজন করছে। আদির জন্য তার কেনা নীল শাড়ি পরছে। সব আয়োজন বৃথা। এত কষ্ট লাগছে কেন? ঠিক এই গালে না, বুকের ভেতরে এতটা ব্যথা কেন? ঝুমঝুম বৃষ্টির সাথে রুহির কথাগুলো ভিজে যাচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে বৃষ্টির জলে নিজেকে সব কষ্ট দুঃখ বিসর্জন দিয়েছে রুহি। মানুষটাকে তাকে বোঝে না। ঝড় শুরু হচ্ছে। মায়ের রুমের জানালা লাগানো কিনা চেক করতেই গেল কাজের মেয়েটা। জানালায় রুহি ছাদ থেকে নামেনি। এক রাতের এখনও একাই রয়ে গেছে ছাদে। আদি আর দেরি করেনি, দৌড়ে ছাদে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে সে। রুহিকে ভিজে কাঠ হয়ে গেছে। আদিকে তাকে কিছু বলার সাহস খুঁজে পেল না। কাজের মেয়েটা নাকি সুরে বলেছিল আজ সারাদিন রুহিকে কত পাগলামি করছে। রুহি প্লিজ চলো, জ্বর আসবে তোমার। রুহি ঠায় দাঁড়িয়ে দিল। আদির কষ্টে বুকটা ফেটে যাচ্ছে এমন অবস্থা দেখে রুহিকে শক্ত করে জড়িয়ে ধরতেই রুহি কেঁপে উঠল। বউ সরি, চলো প্লিজ, নিচে চলো। হু করে কেঁদে উঠল রুহি। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কান্নার জন্য কথাই বলতে পারছে না সে। আদি আঙুল দিয়ে ঠোঁট চাপ দিয়ে বলল, কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। ওই মেয়ের পা যেন গলে গলে পড়ছে। এমন কেন করলে? আমার কষ্ট হয় না বুঝি? কতটা টেনশনে ছিলাম জানো? কানের কাছে ফিসফিসিয়ে আদি মুগ্ধ গলায় বলে উঠল, হ্যাপি অ্যানিভার্সারি বউ। তোমাদের সারপ্রাইজটা প্ল্যানটা মাটি হলো। রুহি হু করে উত্তর দেয়। আদির বুকে শব্দ গুনতে থাকে। অনেকক্ষণ ভিজেছো, এখন নিচে চলো। রুহি মাথা নাড়িয়ে বলল, আর একটু থাকি, এভাবেই ভালো লাগছে। আদি পাজর করা তুলে হাঁটতে লাগলো। না, এই বৃষ্টিতে আর ভিজতে হবে না। এখন তো ভালোবাসা বৃষ্টিতে ভেজার সময়। কেবল তো আমার ভালোবাসার শুরু। রুহি আর কিচ্ছু বলতে পারলো না। আদির গলায় বুক জুড়েই মাথা ঘুরতে ভালোবাসার প্রর গুনতে লাগলো। বিয়ে ঠিক হওয়ার পর থেকে মেয়েটা আমাকে জ্বালাচ্ছে। আমি চাচ্ছি বিয়েটা আটকাতে, আর সে পারলে আজকে আমাকে বিয়ে করে ফেলে। কীভাবে যে আটকাবো তাই বুঝতে পারছি না। পাত্রী আমার ছোটোবেলার শোয়ের মেয়ে। মেয়ে দেখতে অসুন্দর ঠিক তা না, কিন্তু এমন গেও টাইপের মেয়ে দেখতেই আমার কানের নিচে দিতে ইচ্ছে করে। ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠল। হ্যালো। এই ভদ্রলোক, আপনার সমস্যা কি? ফোন ধরে না কেন? ভাষা ঠিক করো। এত ছোট্ট মেয়ে তুমি, তোমায় আমি তোর ক বছর পরে তুমি জানো? তো কি হয়েছে? বড় বলে কি জি হুজুর করব? ফোন করছো কেন? কেন মানে? প্রেম করতে ফোন দিলাম। 2 দিন পর বিয়ে, আর কি প্রেম করা যাবে? বিয়ের আগের প্রেমে এক অন্য আনন্দ আছে, বুঝলেন কাঠখোটা? এই মেয়ে, ফোন রাখো বলছি। বেয়াদব মেয়ে, ফোন দিবা না আমাকে আর। আচ্ছা, রাগ হচ্ছেন কেন? আরে শোনেন না, বিয়ের পর আমায় কি ডাকবেন? জান নাকি পাখি? রাগের কিচ্ছু বলতে পারলো না আদি। ফোনের লাইনটা কেটে ঝিম মেরে বসে রইল। রুহি মোটামুটি লম্বা চিকন গড়নের, কোকড়ানো লম্বা চুল, প্রচণ্ড এক রেখা টাইপের মেয়ে। মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। নাকের ডগায় তার গাঢ় তিলের সাথে সাথে রাগটাও পাল্লাতে ছুটে। সারাদিন বাসায় হইচই নাচ গান নেমেতে থাকে। আর অন্যদিকে আদি
মোটা ফ্রেমের চশমা দিয়ে সারাদিন বইয়ে ডুবে থাকে। এই বয়সে সবাই আড্ডা, প্রেম, গান, কবিতা নিয়ে ব্যস্ত, অথচ এই ছেলেটা সারাদিন গম্ভীর হয়ে ভাবতে থাকে। আর এই গম্ভীর ছেলেটাকে বিয়ে করবে বলে রুহি বায়না ধরে বসে আছে। আর যেই কথা রুহির মাও সেই কাজ বান্ধবীকে বলার সাথে সাথেই আদির মাও সেই কথাই নাচ শুরু করলো। আদি মাত্র অনার্স 3য় বর্ষে পড়ছে, দেখতে গোলগাল, ভদ্র আর স্মার্ট। এই সময় বিয়ে মানেই তার জন্য ক্যারিয়ার গড়ার স্বপ্ন নষ্ট। আর এমনটা চটাং চটাং টাইপের মেয়ে তো একেবারে সহ্যসীমার বাইরে। নিতান্তই মায়ের বাধ্য ছেলে বলে হতেই আদি রাজি হয়েছে। কথা ছিল অনার্স পাশ করে বিয়ে হবে, কিন্তু রুহি বিয়ে করবে বলে খাওয়া দাওয়া বন্ধ করে বসে রইল। তাই ঠিক হলো 1 মাস পরেই বিয়ে। আর তাতেই রুহির খুশি দেখে কে। দুপুর গড়িয়ে বিকেলকে বল হলো। দুপুরে ভাত, ঘুমের পর উঠে ফ্রেশ হয়ে এসে ভূত দেখার মতো চমকে উঠল আদি। তুমি আমার ঘরে? আসমানি রঙের শাড়ি পরে পা ঝুলিয়ে বসে আছে পেয়ারা খাচ্ছিল রুহি। পা নাচতে নাচতে উত্তর করলো, কেন গো, তোমার ঘরে কি অন্য কেউ থাকার কথা? আবার তোমার কম বকো, আর প্লিজ আমার রুম থেকে যাও। যাবো না। কি হবে শুনি? মা, মা, চিৎকার করতে করতে ডাকতে লাগলো আদি। আসমা সুলতানা হন্তদন্ত হয়ে ছুটে এলো ছেলের ঘরে। কি হয়েছে বাবা? মা, এই গেছো, তাকে বলো যেতে বলো। গেছো কাকে বলছিস? ও তো তোর হবু বউ রুহি। মা প্লিজ, তোমাদের পাগলামির জন্য আমি কত টিচ শুনবো জানো? বন্ধু বান্ধব, ইভেন বড় ভাইরাও টিচ করে কথা বলবে। যেখানে পড়ালেখা নিয়ে সবাই বিজি, সেখানে আমি বিয়ে করব। আর এমন একটা গেছো মেয়েকে, যার কথা বলার ধরন, চালচরণ, সই উচ্চারণটাই বিয়ে করতে রাজি হয়েছি, যেহেতু সেই না যে তার উৎপত্তি শুরু। বোঝে কিছু? তার প্রতি আমি কতটা বিরক্ত। আদি বাবা শোন, আসমার একজন চিৎকারটা বলার আগেই আদি চিৎকার করে বলে দিল, প্লিজ দুজনে যাও এখনই, প্লিজ। এত কথা শোনার পর প্রিপারেশন মোটেও ছিল না রুহির। আজ দিনটা তার জন্য অনেক স্পেশাল, তাই আদির সাথে ঘুরতে যাবে বলে বসলো। কিন্তু এত কথা শুনতে হবে কখনো ভাবেনি। চুপচাপ রুমে ত্যাগ করার সময় ছোট্ট করে সরি বলতেও ভুলেনি রুহি। সেদিনের পর থেকে রুহি আর কখনো আদিকে ফোন দেয়নি। যেদিন মেয়েটা বাসায় এসে দরজা বন্ধ করে শুধু কেঁদেছিল। ঠিক কতক্ষণ কেঁদেছিল, ঘুমিয়ে গিয়েছিল তার হিসাব নেই। কিন্তু আদির কথাগুলো যে মনে দাগ কেটে গেছিল, সেটাই এখন আদিকে আর না ফোন দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। আদি খুব একটা পাত্তা দেয়নি, বরং মনে ভাবলো বেশ হয়েছে, একটু এলেই তো যদি মানুষ হয়। একবারও তো ভেবেছিল হয়তো বিয়ে ভেঙে দিবে, কিন্তু রুহি সে পথে মালায়নি। দেখতে দেখতে বিয়ের দিন চলেই আসলো। আদির জেদের কারণে ধুমধাম করে বিয়ে হলো না, কিন্তু হলো তো। মনে মনে দুষ্টু রুহির মাথায় ঘুরতে লাগলো, এবার তোমার খেলা শেষ আদিবাবু। 1.5 ঘন্টা যাবত রুহি বাসর ঘরে অপেক্ষা করছে। আদির কোনো খোঁজ খবর নেই। রুহি বিছানা থেকে নেমে হনহন করে হাঁটা শুরু করলো। সিঁড়ি বেয়ে নেমে একেবারে সোজা ড্রয়িং রুমে উপস্থিত। আদি আর ফ্রেন্ডের সাথে গল্প করছে তো করছেই। রুহি পিছনে এসে দাঁড়ালো, একদম টের পায়নি। 2-1 জনকে ইশারা করলো, সাথে সাথে ও পিছনে তাকাতেই রুহি বলল, ঘরে চলেন। আদি পাত্তা নিতে আবার গল্প করে মাতার চেষ্টা করলো। রুহি তার হাতটা হ্যাকসে টানতে শুরু করলো। সবাই কারণ দিয়ে কিছু বলারই সাহস পেল না। 2-1 জন মিটিমিটি হাসছে, 2-1 জন চুপসে গেছে। আর আদি ভাবছে সবার সামনে আজ রিয়েক্ট করা যাবে না, তাই আদি পিছু পিছু ছুটলো। রুমে ঢুকতে আদি হাতটা ছাড়িয়ে নিল। এ কেমন অসভ্যতা শুনি। আর আপনি খুব সভ্য। বাসর ঘরে বউ রেখে বন্ধুদের সাথে আড্ডায় মেতেছিলেন, এখন জলদি সরি বলে ফেলেন। বলতে বলতেই রুহি ঘুমটা টেনে বিছানায় বসে পড়ল। আমি সরি বলার মতো কিচ্ছু করিনি যে তোমাকে সরি বলবো। ঘুমিয়ে পড়তে আমার জন্য ওয়েট করার কি প্রয়োজন? অবশ্যই প্রয়োজন আছে, এখনও অনেক নিয়মকানুন বাকি, সেগুলো পূরণ করবেন, তারপর যেখানে ইচ্ছা যাবেন। কিসের নিয়ম? আমি তো তোমাকে মানি না, আবার নিয়ম কি? আপনি যত কথাই বলুন না কেন, আমি আপনাকে স্বামী মানি এবং ভালো চান তো নিয়ম পালন করুন, সরি বলুন, আর ঘোমটা তুলে বলবেন, ইস আমার বউটা কি সুন্দর। তারপর আমি আপনার পায়ে ধরে সালাম করব, আর আপনি আমাকে গিফট দিবেন। জানেন তো বিয়ের রাতে বউকে গিফট দিতে হয়। অসম্ভব, আমি এমন কিছুই করছি না। করবেন করবেন, কান টানলেই মাথা আসবে। এই শোনো মেয়ে, বলে তোর জন্য রোহিত দিকে তাক করতেই। আমি কি আম্মুকে ডাকবো? তখন আপনার বন্ধুদের সামনে কিন্তু এমন করতে হবে। ডাকবো?
বলতে দেরি হলো, গট করে আদি বসতে ঘন্টা তুলে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আল্লাহ তোকে হেদায়েত দিক। বলে আদি রুম ত্যাগ করলো। যাওয়ার আগে আবার পিছন ফিরে বলল, জোর করে বিয়ে করছো বলে আমার মন পাবে তা ভেবো না। জোর করে আর যাই হোক মন পাওয়া যায় না। চুপচাপ এমন করে বসে রইল বাকি রাত। এই ধরনের বিষাদ মন ছেয়ে গেল। আর মনে মনে বলতে লাগলো, আপনার মন পেতে আমার কতদিন লাগবে, আমি যে আপনাকে পেতে চাই। রুহির অত্যাচার দিন দিন বেড়েই চলল। খেতে বসবো বলে মাছও বেঁচে দাও। সপ্তাহে 3 দিন বেলা করে ফুচকা খেতে নিয়ে যাওয়া, কলেজে গিয়ে যাওয়া সবই আদিকে করতে হয়। আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে মেয়েটা ভীষণ উল্টোপাল্টা ড্রেস পরে। এই পর্যন্ত আদি 5টা শার্ট দখল করছে। মাঝে মাঝে আদির মনে হয় এটিকে আদির বাসা, নিজের বাড়িতে রোহিঙ্গা হয়ে ঘুরে বেড়ায়। এত কিছুর মাঝে ও আদি রুহিকে পড়াশোনায় হেল্প করার ট্রাই করে। এই একটা দিক দিয়ে রুহিকে আদি কথা শুনতে ভুল করে না। দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেল। আদির উপর প্রচণ্ড প্রেশার যাচ্ছে। 3য় বর্ষের ফাইনাল শুরুতে আর মাত্র কয়েকটা দিন। এর মাঝে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ও রেডি করতে হবে। সব কিছু একসাথে সামলাতে হিমশিম খাচ্ছে। তার উপরে মেয়েটা যদি একটু বাদরামি কম করতো, কিছুটা হলেও স্বস্তি পেত। সারা ল্যাপটপে কাজ করে ভোরবেলা নামাজ পড়ে ঘুমালো। একেবারে উঠলো দুপুরে। একটু ভার্সিটি যেতে হবে বলেই খেয়ে দৌড় দিল আদি। আর শেষে রাত 9টা 30 বাজলো। আগামীকালই প্রেজেন্টেশন আর সেটার ওপর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাড়াহুড়ো করে ল্যাপটপটা নিয়ে বসলো। কিছু জিনিস যোগ করতে হবে, কিছু এডিট করতে হবে। এসব ভাবতে ভাবতেই ল্যাপটপটা ওপেন করলো। আদির অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন কোন ফোল্ডারে নেই মানে একদমই গায়েব। টেনশন আদির কপালে ঘামতে শুরু করলো। ভীষণ রকমের খোঁজাখুঁজি করেও নেই। এবার মাথা নষ্ট হওয়ার জোগাড়। কিন্তু এই মুহূর্তে আমরা ঠান্ডা রাখাই জরুরি, না হলে আবার কাজ করা কষ্টকর হয়ে যাবে। তার আগে মায়ের ঘরে গিয়ে জিজ্ঞেস করতে হবে তার ল্যাপটপটাকে ধরেছে কিনা। যেই কথা সেই কাজ। মায়ের ঘরে গিয়ে দেখলো রুহি মহারানী মায়ের কোলে শুয়ে আছে আর মাথার মাথায় হাত বুলাচ্ছে। দেখে মেজাজ চড়ে গেল। এই মেয়ে আদির জীবনটা তেনা তেনা মালিয়ে দিয়েছে। আদির সব কিছু দিন দিন দখল করেই চলছে। সব কিছুতে বেশি বেশি অধিকার জমাচ্ছে। ইদানিং মা এবং রুহি ছাড়া কিছু বোঝে না। হুট করে আদি চিৎকার করে বলল, মা, আমার ল্যাপটপ কে ধরছিল? ওইদিকে দুইজন, একজনের কোনো খবরে নেই। তারা তাদের মতো গল্পে মেতে আছে। এবার আদি তার সামনে গিয়ে মা বলে চিল্লিয়ে ডাকলো। তার মা মুখ চাচি করে হুড়মুড় করে উঠে বসে পড়ে। কি বলেছে তোমাদের? কানে চাইনি? আমার ল্যাপটপে হাত দিয়েছো কে? লাল লাল করে চোখ পাকিয়ে আদি জিজ্ঞেস করলো। রুহি উঠে দাঁড়াতে দাঁড়াতেই বললো, ও এই কথা? আর কে? আমি ছাড়া তোমার জিনিসে আর কে হাত দিবে? কথাটা বলা মাত্র কষে একটা চড় বসালো রুহির গালে। গালে হাত দিয়ে রুহি অবাক চোখে তাকিয়ে থাকে। টপ টপ করে চোখের পানি পড়ছে। ঘটনার আংশিকতাই আদির মাসের দিকে তাকিয়ে আছে। ওনার বুঝতে সময় লাগছে আদি কেন এমন করলো। কিছু বলার আগে আদি বলা শুরু করলো, মানা করছে আমার জিনিসপত্র হাত দিতে। করেছি না? কি মজা বাবা জ্বালিয়ে? কাল আমার প্রেজেন্টেশন আর কোন ফোল্ডারে ফাইল খুঁজে পাচ্ছি না। কতটা পরিশ্রম করতে হয়েছে আমার এই কাজগুলো গোছাতে। আমার লাইফটিকে হেল বানিয়ে দেখছো। মনে যাচ্ছে তাই করো। তোমার মতো এমন মেয়ে কখনো ভালো কিছু আশা করা যায় না, আর কখনো আমার সামনে আসবে না। আদির এক মুহূর্ত দাঁড়ালো না। মাথায় আগুন জ্বলছে। আর রুহি ঠায় দাঁড়িয়ে আছে। ওর দোষটাই কোথায় তাই বুঝতে পারছে না। একটু না হয় ল্যাপটপটা ধরলো। কেমন হয়েছে? তবে হ্যাঁ, এতটুকু বুঝতে পারছে আদি মানে রুহির জন্য কোনো ভালোবাসা জন্মায়নি, আর হয়তো জন্মাবেও না। রুহির মনে হলো এখন আর থাকা ঠিক হবে না। বিড়বিড় করেই বলল, আম্মু, আমি বাসায় যাব। সেই দিনের পর থেকে অনেকদিন কেটে গেল, প্রায় 1.5 মাস। আদি তার এক্সাম নিয়ে ভীষণ বিজি ছিল। আর রুহি একটিবারও থেকে ফোন করেনি। হ্যাঁ, আসমা বেগম ফোন করছে, খোঁজ নিয়েছে, কিন্তু কখনো আদির কথা ভুলেও জিজ্ঞেস করেনি। এই কটা দিন রুহি নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকার চেষ্টা করছে। পড়াশোনা, কোচিং সব মিলিয়ে রুহির সময় কেটেছে। চটপটে রুহিটা ভিতরে ভিতরে কষ্টে পেয়ে চুপসে গেছে। সত্যি তো, এত পাগলামি না করলে হতো। এই বয়সে বিয়েটা না হয় না করলে হতো, কিন্তু আদির লাইফের মাঝে যদি অন্য কেউ চলে আসে, এই বয়ে তো বিয়েটা করা। কথা ছিল এমন যে রুহির এইচএসসির এক্সামের পরপরই তুলে আনা হবে। ততদিন আদি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলবে। আদির পরীক্ষার মাঝে আদির মাও কখনো কিচ্ছু জানতে চায়নি রুহির সাথে তার আদেও কথা হয় নাকি। কিছুদিন পর রুহির আম্মু ফোন দিল। তারা দুইজনে ভাবলো এখন পর্যন্ত ছেলে যেহেতু মেয়ে দুইজনের যার যার মতো আসছে, তা একটু ফ্যামিলি ট্যুর হয়ে যাক। তবে সবার সময় একসাথে সময় ভালো কাটবে। ওদের একা ছাড়তে দুই পক্ষই নারাজ। আদি যে রক্তটা কখন কি বলে বসে আর কি, তাই একসাথে টাইম স্পেন্ড করার কথা ভাবলো। সামনের সপ্তাহে জুম মারে যাবে ভাবলো সবাই। কোথায় যাবে
কোথায় যাবে ভেবে রুহি তার আম্মুকে বলল, চলো সোনারগাঁও যাই। রুহি আম্মুর দিকে তাকাতে হেসে বলে ফেলল, আম্মু, তুমি না বললে আমার সাদা জামদানি কিনে দিবে? ওইদিকে তো জামদানি পাওয়া যায়, চলো না। শেষ পর্যন্ত সোনারগাঁও ঠিক হলো। আদিকে আগে থেকেই তার আম্মু ফ্রি থাকতে বলছে। রুহি কলেজ থেকে এসেই সরাসরি রুমে ঢুকে গেল। রুমে ঢুকেই রীতিমতো ভূত দেখার মতো চমকে উঠল। চিল্লিয়ে সোফায় কুশন হাতে নিয়ে এলোপাতাড়ি মারতে লাগলো রাফানকে। রাফান রুহির বড় খালামণির একমাত্র ছেলে। রুহির চেয়ে 3 বছরের বড়, কিন্তু সম্পর্কটা একদম বন্ধুর মতো। দেশের বাইরে থাকে 1.5 বছর যাবৎ। রাফানও বিছানা থেকে বালিশ নিয়ে রুহিকে আটকানোর ট্রাই করলো। অসভ্য জঙ্গলি, আমাকে না জানিয়ে এসে আবার আমার বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। এই মুখ সামলা, তোর 3 বছরের বড় আমি, আর তুই জানিস না এই বাসায় তোর চেয়ে আমার অধিকার বেশি। সো আমার যেই রুম ভালো লাগবে আমি সেইখানেই ঘুমাবো। দুইজনই বালির যুদ্ধ শেষে হাঁপাচ্ছে। এবার ঘর কাঁপে হেসে চলছে। তুমি এমন কেন রাফান ভাইয়া? একটা ফোনও দাওনি। আর তুই খুব দিয়েছিস। আমি তো ভীষণ বিজি। কখন আসলা তুমি? আর আমার জন্য কি কি এনেছো শুনি? এই তো ঘন্টাখানেক হলো, আমি এখনো খাইনি। তুই ফ্রেশ হয়ে আয়, খালামণিকে ডাকছি, সবাই একসাথে খাবো। আর হ্যাঁ, রাতে তুই গিফট পেয়ে যাবি। রুহির রুম থেকে বের হয়ে করিডোরে তোরা হেঁটে খালামানির রুমে গেল রাফান। খালামানি আসবো? রাহেলা বেগম নীরবের কাছে ইশারা করলেন। রাফান এসে রাহেলা বেগমের পায়ের কাছে বসে বলল, খালামণি খেতে চলো। আগে খাবো, তারপর আড্ডা হবে, কথা হবে। এখন চলো তো। বলেই উঠতে গেলেই রাহেলা বেগম রাফসানের হাত টেনে ধরে বলল, রাফাত, রুহির বিয়ে হয়ে গেছে। রাফান কতক্ষণ ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, মজা করছো আমার সাথে? রাফাত, রুহির আদির সাথে বিয়ে হয়েছে। রুহির ইচ্ছাতেই হয়েছে। ওর জেদের কাছে আমরা হার মেনেছি, তাই বিয়েটা দিতে হয়েছে। রাফান চুপচাপ তার খালামানির পায়ের কাছে বসে পড়ল। চোখ থেকে জল পড়ছে, আর সে রাহেলা বেগমের পা জড়িয়ে বলতে লাগলো, আমার আপন বলতে কেউ রইল না খালামণি, তুমি তো বুঝতো। এমনটা কিভাবে করলে? আম্মু মারা যাওয়ার পর তোমাকেই সব। কেন লুকালে আমার কাছে? আমাকে পরে কল দিলে। রুহিকে আমি ভালোবাসি খালামণি, আমার রুহিকেই চাই। বাচ্চার মতো রাফান কেঁদেই চলেছে। রাহেলা বেগম ডান হাতে রাফানের মাথায় রেখে কেঁদেই চলেছে। হ্যাঁ, সে জগতের সবচেয়ে নিষ্ঠুর মায়ের পরিচয় দিয়েছে। রাফান সে মানুষ মনে করছে। রাফান ব্যাপারটা কোনো এক মুহূর্তের জন্যই মনে এলো। এতিম ছেলেটার কাছ থেকে তার ভালোবাসাটা কেড়ে নিয়ে আবার তাকে এতিম করে দিল রাহেলা বেগম। খাওয়ার টেবিলে সেই দিন আর রাফানকে পাওয়া যায়নি। রাতেও খাবার সময় আসেনি। সারা রাত রুহির আম্মু অপেক্ষা করছে। পরের দিন কলেজ যাওয়ার পর রুহি দেখলো রাফান দাঁড়িয়ে আছে। রুহির কাছে যেতেই রাফান বলে উঠল, রিক্সায় ওঠো। আগে বলো, গতকাল কোথায় ছিলে? বলছি আগে রিক্সায় ওঠো। রাফানের হঠাৎ তুমি বলাটা কেমন যেন ছিল। রোহিত চুপচাপ রিক্সায় বসে উঠল। রিক্সায় গিয়ে থামলো এক রেস্টুরেন্টে। প্রায় 20 মিনিট কেউ কোনো কথাই বলল না। রোহি নীরবতা ভাঙল। কি হয়েছে বলবা তো, এমন অদ্ভুত আচরণ করছো? রোহিত চোখ বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না। রাফান ওই চোখ, নাকের ডগায় উপর গাঢ় তিল, এখন সবকিছু অন্য কারোর অধিকারে। নিচের দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে চকলেটের বক্সটা এগিয়ে দিয়ে বলল, অভিনন্দন রুহি, এই নে তোর গিফট। বিয়ে করছোস একবারও জানাসনি। যাই হোক, আমি জানতাম না তোকে যখন তুলে নিবে তোর বিরিং, তখন সবচেয়ে বড় গিফট আমি দিব। রুহি খুশিতে সেখানে পকেটে প্যাকেট খোলা শুরু করলো। কথার ঝুলি যেন শেষই হচ্ছে না। আপাতত অন্য চিন্তা করতেই রাফান নারাজ। এভাবে অনন্তকাল মেয়েকে হাসি মুখে দেখলেই মন্দ হয় না। জীবনে আসলেই সুন্দর। সে কখন থেকে আদি এক দৃষ্টিতে তাকিয়ে আসছে। রুহির সাথে বসা ছেলেটাকে একদমই চিনতে পারছে না। ফ্রেন্ডে নিয়ে ট্রিট দিয়ে আসছিল। বিয়েও হয়েছে হুট করে। ফ্রেন্ডটা ধরলো আজই নিয়ে আসো, কিন্তু মনোযোগ দিতে পারছে না আড্ডায়। অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারছে না পরিচিত কেউ কিনা। রুহি অপরিচিত কারোর সাথে বাইরে এমন রেস্টুরেন্টে বসার কথা না। মনে মধ্যে খুঁতখুত করতেই চলেছে। কথা বলতে পারলে আদির দিকে চোখ পড়লো রুহির। নিমেষে হাসি, মুখটা খানিতে বিষাদের ছায় ঢাকা পড়লো। রাফানের চোখে গেছটা এড়ায়নি।
কোনো এক সমস্যা আছে যেটা রাফান ঠিক বুঝতে পারছে, কিন্তু সেটা কি সেটাই এখন জানার বিষয়। রাফান ভাইয়া চলো বাসায় যাব। আরেকটু বসি না। বলে রুহি হাত ধরলো রাফান। রুহি নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, আমার ভীষণ মাথা ব্যথা করছে। ঠিক আছে চল বলেই তারা টেবিল ছেড়ে উঠে পড়লো। আদি এখন এক দৃষ্টিতে তাকিয়ে আসছে। তাদের চলার পথ বিলীন হয় ঠিকই, কিন্তু আদের চিন্তার পথ এখনো ফুরাচ্ছে না। কি এক অজানা শঙ্কা মনের ভিতরে কুণ্ডলী পাকিয়ে বসে আছে। শুক্রবার সকালেই সবাই রেডি হলো ফ্যামিলি ট্যুরের জন্য। রুহি আজকে মেরুন কালারের লং কামিজ পরছে, সাথে গোল্ডেন স্টোনের কাজ করা। সকাল সকাল উঠে রেডি হওয়াতে সকালের সমস্ত স্নিগ্ধতা চোখে মুখে ভর করছে, কিন্তু ভীষণ আনইজি লাগছে। সেই দিনের পর থেকে আর আদির সাথে কথা হয়নি। আজ না যাতেও সারাদিন একসাথেই থাকতে হবে। রাফান এক মুহূর্তের জন্য রুহির সান্নিধ্য মিস করতে চায় না। গাড়িতে করে সবার আগে আদির বাসায় যাবে, সেখান থেকে নারায়ণগঞ্জের পথে রওনা দিবে। জিনিসপত্র সব গুছিয়ে ওঠানোর সময় হলো যত ঝামেলা। আসমা আর রাহেলা বেগম একসাথে পিছনে বসে আদি আর রুহিকে একসাথে বসতে বলল, আর রাফানকে সামনে। কিন্তু রুহি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। রাফানকে একটু নজর দেখে আদি বুঝতে পারলো সেদিন তাহলে ওর সাথে ছিল রুহি। রাফানকে আদি চিনতে, কিন্তু ওভাবে কখনো কথা হয়নি দুইজনের। রুহির মনের অবস্থা রাফান বুঝতে পেরে রুহিকে উদ্দেশ্য করে বলল, কি বলছিস না কেন? মানে তুমিও আসো পিছনে। বলেই রুহি আদির দিকে তাকালো। এবার আদি ভীষণ রাগ হলো। একসাথে বসা নিয়ে এত কাহিনী কেন? কিছু বুঝে ওঠার আগেই রুহির হাত ধরে টেনে নিয়ে গাড়িতে উঠে বসলো। আদির এমন আচরণে সবাই সাথে আসমান থেকে পড়লো। রুহির বুঝতে বাকি নেই আদি একটু হলেও জেলাস ফিল করছে। মনে মনে খুশি হলো এইভাবে যে আমাকে নিয়ে হয়তো একটু হলেও তার ভাবতে শুরু করছে আদি। পুরো গাড়ি রাহেলা বেগম আর আসমা বেগমের কথাই বলছে। রুহির এসি সহ্য হচ্ছে না, মাথাটা ঝিমঝিম করছে। কাউকে কিছু না বলে ঘুমানোর চেষ্টা করলো। এই মুহূর্তে পাশে আম্মুটাও নেই। একটা কাদের খুব প্রয়োজন ঘুমানোর জন্য। রুহি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে আদির কথাই কাঁধে মাথা রাখতে না হয়। আদি সবটা খেয়াল করলো, কিন্তু আগের মতোই রইল। ওই যে ইগো সমস্যা। রাফান গ্লাস অনেকক্ষণ যাবৎ খেয়াল করে পিছনে ফিরে রুহিকে ডাকলো, রুহি তোর কি বেশি খারাপ লাগছে? গাড়ি থামাবো, বের হবি? রুহি পানি খাবি? একটু ঘুমানোর চেষ্টা কর মা। সবাই এখন এত কেয়ার শুরু করলো যে, কিন্তু পাশে বসে থাকা মানুষটিকে বোঝে না আমার শুধু তার কেয়ারটাই লাগবে। রোহিত তার উপর উত্তর না দিয়ে চোখ বুঝেই রইল। ঢাকাটা নারায়ণগঞ্জ রাস্তা খুব বেশি ভালো না। গাড়ির চাকাটা ভীষণ রকমের হতেই রুহি আদির উপরে পড়ে গেল। যে উঠতে যাবে অমনি আদি শক্ত করে চেপে ধরে কাঁধে মাথা রেখে দিল। রুহি সরে যেতে চাইলো, আদি আরো শক্ত করে চেপে ধরে বলল, সরে যাওয়ার চেষ্টা করো না, ভালো হবে না। অদ্ভুত ভালো লাগা নিয়ে রুহি ঘুমের রাজ্যে প্রবেশ করলো। সোনারগাঁও পৌঁছানোর পর সব ফ্যামিলি ফর্মালিটি পূরণ করে তার ভিতরে ঢুকলো। খাবার দাবার বসা থেকে আনা হলো। সকালে কেউ খেয়ে আয়নি, একবারে এখানে পৌঁছে সবাই খেয়ে নিল। এখানে রুহির বহুবার এসছে, কিন্তু আদির সাথে প্রথমবার। আদির সাথে রাফান টুকটাক প্রয়োজন ছাড়া কথা হয় না। রাফান সবটাই বুঝলো যে আদির সাথে রুহির সম্পর্কটা ইজি নয়। রুহি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে, তা রাফান বুঝতে বাকি নেই। আর আদি সারাক্ষণ রুহির কাকে দিছে, রাফানের ঘোরাঘুরি মোটেও ভালো চোখে নিচ্ছে না। সতে হলেও বউ তো। দুপুরে খাওয়া দাওয়ার আগে সবাই অনেক ঘোরাঘুরি করলো প্রতিটি জায়গায়। তাই রুহি এর ছবি তোলা রাফানের সাথে হাসি হাসি আদিকে ভীষণ রকমের কষ্ট দিচ্ছিল। নিজের উপরে অজানা কারণেই আদির রাগ হচ্ছিল। সেই দিন রুহির গায়ে হাত তোলার পর আর রুহির সাথে কথা হয়নি, দেখাও হয়নি। আজকে রুহির আর আদির হাড় জ্বালানো রুহির মাঝে আকাশ পাতাল তফাৎ। যে যেভাবে বলছে সেভাবে কাজ করছে রুহি। আর এতটুকু ভালোভাবে বুঝতে পারছে রাফান রুহিকে পছন্দ করে। সারাদিন ছবি তুলে ছবিগুলো সবাই মিলে দেখছে। আর আদি দূরে দাঁড়িয়ে ভাবছে রুহিকে 5 মিনিটের জন্য একা হলে পাওয়া গেলে ভালো হতো। উপায় না দেখে সেখানে গিয়ে আদি রুহিকে ডাকলো, রুহি একটু শুনে যাও। রুহি শুনেও যেন শুনেনি। বেশ কয়েকবার ডেকে রুহি রেসপন্স না পেয়ে আদি সবার সামনে থেকে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল পুকুর পাড়ে। ছাড়ুন প্লিজ, আর এভাবে কেউ মেয়েদের হাত ধরে? ব্যথা পাচ্ছি আমি। হ্যাঁ, আমি ধরলেই তো ব্যথা পাবা। রাফান ধরলে তো কিচ্ছু হয় না। আমি যে তোমার রাফানের মতো মেয়েদের হাত ধরতে অভ্যস্ত না।
ভাইয়াকে টানছেন কেন মাঝখানে? কিসের সাথে কিসে মিলাচ্ছেন? ভাইয়ের মতো ভালো হতে আপনার 7 জনম লাগবে। এবার আদি ভীষণ চটে গেল, রুহির হাত চেপে ধরে মোচড়াতে লাগলো। ও, আমি ভালো না তাই না? এত যখন ভালো না তো কি জন্য বিয়ে করতে পারলে? পাগল হলে? আদি চোখ পাকিয়ে হাত মোচড়াতে থাকে। রুহি এবার আশেপাশে তাকিয়ে দেখলো সবাই হা হয়ে দেখছে। ব্যথায় কুকিয়ে উঠল রুহি। প্লিজ ছাড়ুন, আমি ভীষণ কষ্ট পাচ্ছি। আপনি আমাকে এভাবে কষ্ট দিতে ডেকেছেন ভাবিনি। আপনি কিছুই পারেন না, শুধু পারেন রাগ দেখাতে আর আমাকে আঘাত করে কষ্ট দিতে। আদিত্য ছেড়ে নিচের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি কাউকে কষ্ট দিতে এখানে আনি, শুধু দেখতে চেয়েছিলাম যে সারাক্ষণ আদি আদি বলে পাগল ছিল সে আজ কতটা ভালো আছে এই আদিকে ছাড়া। রুহি ব্যথার জায়গাটা হাত বুলাচ্ছে, টপ টপ করে চোখের জল পড়ছে। আপনি যা চেয়েছেন তাই হচ্ছে। আপনি চেয়েছেন আমি দূরে থাকি আপনার লাইফ থেকে, আমি তাই চেষ্টা করছি। কিছুক্ষণ থেমে রুহি আবার বলতে লাগলো, আমি ভুল করছি আপনাকে বিয়ে করে। আপনাকে আমি আর জ্বালাতে চাই না আদি, ভালো থাকুন। বলেই রুহি আর এক মুহূর্তে দাঁড়ালো না। মানুষ এমন বড়ই বিচিত্র, কখন কাকে মনে ধরে আবার কখন কারো কথা মনে গেঁথে যায় তার কঠিন। তেমনি কখন কার কাছ থেকে কষ্ট পেয়ে অভিমান পাহাড় জমিয়ে সেই পাহাড়ের নিচে ভালোবাসা কে কবর দিয়ে দেয় তাও দুরূহ। আজ আদির নিজেকে ভীষণ অসহায় লাগছে। কখনো সে কাউকে বোঝাতে পারবে না সে কি চাই। ও তো দুটো কথা বলতে চেয়েছিল, সম্পর্কটাকে স্বাভাবিক করতে চেয়েছিল। কি এমন হতো একটু রাগকে কন্ট্রোল রাখতে? রুহির হাসাতে তো দূরত্ব আরো কয়েক হাজার মাইল বেড়ে গেল। আদি কি সত্যি এই দূরত্ব কমাতে পারবে? নারায়ণগঞ্জ ত্যাগ করার আগে ওরা সবাই জামদানি পল্লীতে ঢুকলো। রাফান রুহিকে আর এক মুহূর্তের জন্য একা ছাড়লো না। রুহিকে হাসানোর জন্য আপনার চেষ্টা করলো, কোনো কিছু চোখ এড়ালো না। এর জন্য কন্ট্রোল ছাড়া কিচ্ছু করার নেই। এই মুহূর্তে দুজনের মাঝে তিক্ত আনার কোনো ইচ্ছাই নেই আদির। জামদানি পল্লীর ঘুরঘুরে রুহির একটা সাদা জামদানি চোখ আটকে গেল। ভীষণ স্নিগ্ধ শাড়িটা। রাফানের চোখ ইশারা করতেই দোকানদার সাদা জামদানিকে প্যাক করে রুহির হাত দিল। রুহির মুখে এতক্ষণে হাসি ফুটল। ভাইয়া তুমি তো জানো এই শাড়িটা আমার কত পছন্দ হয়েছে। হ্যাঁ, তাই তো দিলাম কিনে। এবার বল, কবে পরে দেখাবি? পারবো পারবো, তখন দেখবা আমাকে দেখে সবাই অজ্ঞান হয়ে যাবে। সেটাই তো, কবে পরবি? দেখে তোর অজ্ঞান করার ক্ষমতা কত। আমার উষ্ণ ছোঁয়া তোমার কাছে তিক্ত হবে যখন ভাববো মরেছি আমি, মন মন্দিরে লাশ করেছ দাফন, তোমার দেয়া সাদা জামদানি জড়িয়ে করব কাফন, ভাবি সত্যি কি আমি কোনোদিনও হইনি তোমার আপন। কি বলছিস এইসব? কি মারাত্মক কবিতা বলে ফেলছিস রুহি। কিন্তু আমি তোকে সাদা জামদানি এজন্য কিনে দিইনি যে তুই এটা দিয়ে বিষাদের সুর তুলবি। আমি কিনে দিয়েছি সাদাতে, আসলেই তোকে পরি পরি লাগে। হয়েছে হয়েছে, চলো তো ওই দিকে দেখি আমরা কি কিনে। রাফান ঠায় দাঁড়িয়ে রইল। মনের মাঝে শুধু প্রতিধ্বনি হচ্ছে, রুহি তুই কি আমাকে কখনো বুঝবি না? আমি তোকে ভীষণ ভালোবাসি। আদি 2 মায়ের জন্য 2টা মিষ্টি গোলাপি রঙের একই রকম শাড়ি কিনলো। শাড়িগুলোতে চোখ বুলাতে বুলাতে একটা রেড জামদানির দিকে আদির চোখ আটকে গেল। এক মুহূর্তের জন্য রুহি চেহারাটাই ভেসে উঠল আদির চোখে। চোখ বন্ধ করতে আদির মনে হলো এই শাড়িটা শুধু রুহির জন্যই তৈরি। দোকানকে এটাও প্যাক করতে বলল। ঢাকায় ফিরতে ফিরতে রাত হলো। রুহিদেরকে বিদায় দিয়ে সময় আদির খুব চাচ্ছিল রুহিকে সাথে কথা বলতে, কিন্তু হয়ে ওঠেনি। কেমন একটা জড়তা কাজ করছিল। আদি আজকাল ঘুম ভালো হচ্ছে না। ঘুমে রুহির কান্নার ভরা মায়াবী চেহারাটা ভেসে ওঠে। তারপর আর ঘুম হয় না। না চাইতে চিন্তা চেতনার অনেকটা অংশ রুহিকে দখল করে নিয়েছে। মাঝে মাঝে নিজের উপরই আদির ভীষণ রাগ হয়। আর রাফান ছেলেটাকে তো একেবারে সহ্য হয় না। সারাক্ষণ রোহিত আগে পিছনে ঘুরতে থাকে। তাদের বিল্ডিংয়ের তো খুব ভালো। সেই দিন সকালে নাস্তা করার সময় আদির মা বলেছিল, আদি তুই কি খেয়াল করেছিস রুহি কেমন চুপচাপ হয়ে গেছে? কথা শুনে আদির বুকটা কেমন যেন ধক করে উঠলো। গলা দিয়ে আর খাবার নামছে না। আদি কখনো কারোর নিস্তব্ধতা কেড়ে নিতে চায়নি। রাগ হয়েছিল কেউ কাউকে ভালোভাবে জানে না, অথচ অতিমাত্রায় অধিকার খাটাচ্ছিল। জবাবে আর কিছুই বললো না, চুপ করেই ক্লাসে চলে এলো। ক্লাস শেষ করে যাওয়ার সময় ভাবলো রুহির কলেজ যাওয়া যাক।
একবার খোঁজ নিয়েও জানতে পারবে ওর স্টাডি কেমন চলছে। কলেজের ভিতরে ঢুকতেই আদি তমাল দিকে তাকাতে দেখলো রুহি ফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিচ্ছিল। কাছে যেতে রুহিকে দেখেও না তাকার ভান করে রইল। ক্লাস এখানে কি করছো? আদির কথা শুনে না শোনার ভান করে রইল, কিন্তু বাকিরা চুপ হয়ে আছে। ক্লাস না করলে চলো বাসায় চলো দিয়ে আসি, আদি আবারও বলে উঠলো। এবার রুহি এক বান্ধবী বলে উঠলো, কি রে তুই চিনিস ওনাকে? তোকেই তো বলছে এই কথাগুলা। রুহি একবার তাকে চোখ ফিরিয়ে বলল, চিনি না। আদির আগে অপমানে হতবিম্ব হয়ে পড়লো। মুষ্টিবদ্ধ করার আগে সংবর্ণ করার চেষ্টা করলো। তারপর কাছে গিয়ে রুহির হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। রুহির বান্ধবীর অবাক হয়ে ছাড়ার জন্য চেঁচামেচি শুরু করলো। আদি রাতে দাঁত চেপে রুহির দিকে তাকিয়ে বলল, চিনতে পারছো না আমাকে তাই না? রুহি ঢোক গিলে ওর বান্ধবীদের থামাতে থামতে বলল, প্লিজ চেঁচাস না তোরা, উনি আমার তোদের ভাইয়া হয়, আমার বর। রুহির বান্ধবীদের সাত আসমান থেকে পড়লো। অবাক হয়ে তাদের চলে যাওয়ার পথে তাকিয়ে রইল। পুরো রাস্তা আদি কোনো কথা বললো না। রুহি রিক্সা থেকে বাসার সামনে নামতেই আদি হাত ধরে ফেললো। তারপর বলল, স্মৃতিশক্তি তোমার ডালনা হালিম বানিয়ে ফেলছো, আর যাতে ভুল না হয় যাও, আমাকে সেই ব্যবস্থায় করছি খুব শীঘ্রই। বলে আদি আর দাঁড়ালো না, মুহূর্তেও না। রুহিকে বুঝালো আল্লাহ জানে। ফ্যালফ্যাল করে তাকিয়ে তাকে বাসার ভিতরে ঢুকে গেল। রাতে আদি খাবার টেবিলে বসে ঘোষণা করলো মায়ের সামনে, মা সেই রুহিকে বাসায় নিয়ে আসবে, তুমি ব্যবস্থা করো। আদি মা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আদি তার মায়ের অবস্থা বুঝে ভুরকুচকে তাকিয়ে বলল, মা রুহি ঠিক মতো পড়ছে না, পরীক্ষায় লাড্ডু পেতে পারে, আর আমার মান সম্মানই যাবে, তো এখানে এনে আমার কাছেই পড়াবো। মায়ের চেহারা থেকে আদি অস্বস্তি নিয়ে টেবিল ছাড়লো। আদির মা মনে মনে খুশি হলো, আর ভাবলো, হ্যাঁ রে আদি, কিভাবে যে তোর সুমতি হলো। ব্যালকনি ইজি চেয়ারে গা এলিয়ে চোখ বন্ধ করে গিটের টুংটাং সুর তুলছে রাফান। বাইরে হালকা বৃষ্টির সাথে ঠান্ডা বাতাস বইছে। বাতাস শরীর কাঁপন ধরছে। সেই সাথে চোখ বন্ধ করে প্রিয়সীর মুখটা কল্পনা রঙের আকাশে। রাফান জীবনটা অন্যরকম হতে পারত। এত ছোট্ট বয়সে বাবা মাকে না হারালেও পারত। বিদেশে পড়াশোনা করতে বা কেন গেল? এই করেই তো রুহিকে হারালো। রুহি ছোটবেলা থেকে নিজের স্পন্দন মনে করে এসছে, অধিকার খাটিয়েছে, কিন্তু কখনো বুঝতে দেয়নি এই বাচ্চা মেয়েকে রাফান কতটা ভালোবাসে, কতটা আপন ভাবে। আদি আর রুহিকে দেখে যা বুঝলো তারা কেউ কাউকে মেনে নিতে পারেনি। তাই রাফান এখনো রুহিকে নেই নতুন করে ভাবছে। এবার যে রুহিকে পেতে হবে, যেভাবেই হোক রুহিকে তার ভালোবাসার কথা জানাতে হবে। কফি খাবে? দুই মা কফি হাতে রুহিকে ব্যালকনিতে এসে দাঁড়ায়। চোখ খুলে রাফান চমকে যায়। একরাশ মুগ্ধতা নিয়ে রাফানের দিকে তাকিয়ে আছে। মেয়েটা করলো কি? রাফানের দেওয়া সাথে জামদানিটা পড়ছে। রাফানের গায়ে কম্পন ধরে এলো রুহির দিকে তাকিয়ে। রুহি খুব বিরক্ত দৃশ্য নিয়ে তাকিয়ে রেলিংয়ের উপরে কফির মগ দুটি রাখলো। কোকড়ানো লম্বা চুলগুলো হাতে খোপা করতে করতে চেয়ার টেনে বসে পড়ল। আহা, এভাবে তাকিয়ে আছো কেন? কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। রাফান তখনও হু হু করে যাচ্ছে। ভাইয়া শুনো, এমন করে তাকাবা না, মনে হচ্ছে বিদেশি সঙ্গী সাথী রেখে আমার প্রেমে পড়ে যাচ্ছ। এবার রাফসান ম্লান হাসলো। হ্যাঁ রে, পড়লে কি হবে? কি হবে মানে? পড়া যাবে না। আমি এখন আদির বউ, তুমি আমার প্রেমে কেন পড়বা? এই কথার উত্তর রাফানের জন্য নেই। ম্লান হেসে বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো রাফান। আপাতত রুহির সাথে কথা বাড়ানোর ইচ্ছা হচ্ছে না। প্রেম তো সে কবেই পড়ছে, কিন্তু এই মুহূর্তে ভীষণ অন্যায় আবদার করতে ইচ্ছে হচ্ছে রাফানের। ইচ্ছে হচ্ছে রুহির খোপাটা খুলে দিতে, ইচ্ছে হচ্ছে রুহির তিনটা ছুঁয়ে দিতে। এমন আরও হাজারটা ইচ্ছে ওর, কিন্তু রুহি তো সত্যি বলছে রুহি এখন আদির ওয়াইফ। মেজাজটা চড়ে গেল। অন্যদিকে তাকেই বলতে থাকলো, কফি নে বিদায় হ। তোকে কে বললো আমি কফি খাবো? ও মা, বলতে হবে কেন? তুমি তো কফি পছন্দ করো। আর শোনো, এটা শেষ করে আমরা ফুচকা খেতে যাব, কেমন? আমার ভালো লাগছে না রুহি, তুই যা তো। প্লিজ চলো না, আমি কতদিন ফুচকা খাই না। আর তুমি তো বলেছিলে আমার ছবিও তুলে দিবে। আমি কত শখ করে শাড়ি পরলাম। ও ভাইয়া। কফি ব্যাগটা তুলে রাফান ছুঁড়ে মারলো। চিৎকার করেই বলল, আমি যাব না, মানে যাব না। সমস্যা কি তোর? আর সারাক্ষণ কথার আগে পিছনে ভাইয়া ভাইয়া করতে থাকিস, শুধু রাফান ডাকতে পারিস না? রুহি ভয়ে দুই পা পিছিয়ে গেল। ভয় জমে গেল একদম। এসব কি হচ্ছে? সবাই শুধু ওকে বকতে থাকে, ও কি চাই কেউ বুঝতে চায় না।
আজ কতদিন পর রুহির মনটা ভীষণ ভালো, কিন্তু না, রুহির আগের রূপে ফিরে যেতে চাইলো। সবাইকে বুঝিয়ে দেয় এটা ভারী অন্যায়। চুপচাপ নিজের রুমে চলে এলো। সারাটা সন্ধ্যা অন্ধকার রুমে নিজেকে বন্দি করে রাখলো। রাত 9টায় দরজা খুল রুহির আম্মুর করান আনলো, ডেকে বলল ড্রয়িং রুমে যেতে। এলোমেলো শাড়ি আর অগোছালো চুল নিয়ে ড্রয়িং রুমে এলো রুহি। পানির বোতলটা হাতে নিয়ে ড্রয়িং রুমে বসলো। আম্মু ডেকেছো বলতে চোখের সামনে তাকিয়ে হয়ে যায় রুহি। আদির আম্মু বসে আছে সোফায়। রুহির অবস্থা দেখে রুহির আম্মু চোখ পাকিয়ে বলল, রুমে যাওয়া শাড়ি পাল্টে এসো। রুহি আর এক মুহূর্তে দেরি করলো না, দ্রুত পায়ে নিজের রুমে আসলো। কিন্তু পিছন পিছন যে আদি এসছে দাঁড়িয়েছে তা খেয়াল করেনি। দরজা লাগাতে জেনে পিছনে ফিরে দেখে আদি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কেমন আছো রুহি? আদের এই শীতল কণ্ঠস্বরের সাথে রুহি পরিচিত নয়। এমন ঠান্ডা গলা শুনে রুহি বেশ চমকে উঠল। আছি, আপনি যেমন চেয়েছিলেন তেমনই আছি। আদি এগিয়ে আসতেই রুহি বিছানায় ধপ করে বসে পড়ল। আমি আর আম্মু আজ কেন আসছি জানো? রুহি মাথা নিচে করে ওপাশ থেকে শব্দ করলো, সামনের মাসে তোমাকে আমার বিয়ে করে নিয়ে যাব। রুহি চমকে মাথা তুলে তাকালো। আমার করে মানে কি? তাহলে কি আদি তাকে ভালোবাসে? বিস্ময়ের শেষ সীমানায় পৌঁছে গেছে রুহি বলে উঠল, আপনার মানে? আদিবার বেশ সংকোচ নিয়ে বলতে লাগলো, তোমার তো ঘোরাঘুরি আড্ডায় নিয়ে থাকা অভ্যাস, পড়াশোনা তো কিচ্ছু পারো না, করো না। আমার মান সম্মান রক্ষার জন্যই তোমাকে নিয়ে যাবো একেবারে। রাগের হয়ে বিছানা চাদর খামচে ধরল। ও তাহলে এই জন্যই নিবে? তাহলে শুনে রাখুন, আমি আমার স্টাডি ঠিকঠাকই করি, আমায় নিয়ে ভাবতে হবে না। আর বারবার অপমানকে বাড়ি থেকে চলে আসাটাও অভ্যাস করতে চায় না, আশা করি বুঝতে পারছেন। আদি খুব ধীর পায়ে এসে রুহিকে সামনে এসে বলল, তুমি যাবে মানে তোমার ঘাড় যাবে, না যেতে চাইলেও যেতে হবে, কথাটা মাথায় থাকে যেন। বলে আদি এক মুহূর্ত দাঁড়াল না।